সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রে যদি দেখাই সেখানে কিন্তু অনেক নদ নদী রয়েছে। তবে এই শুষ্নী নদী, যে নদীটার নাম আপনারা অনেকেই শোনেননি, আর এই শুষ্নী নদী কোথায়, আর চুনকুড়ি যে খাল রয়েছে সেটা বা কোথায়, নিশ্চয়ই আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তবে এদিকে যদি যাই বকখালি, এই দিকে বকখালি চলে গেছে, আর আমরা ঠিক এই রাস্তা থেকে এই দিকেই চলে যাব। যাওয়ার আগে এই কনেতেই দুটো পাশাপাশি দোকান রয়েছে, তার মধ্যে একটা চা দোকান রয়েছে। আর এই চা দোকানে দেখছি মাসিমা এই দোকানে সকাল থেকে বসে থাকে, যারা চা খেতে আসে। আর গ্রামের তো জানেন একটা টাইম চায়ের দোকান খোলা হয়, আবার সন্ধ্যা হলে চায়ের দোকান আবার খোলা হয়। তবে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা একদম রোডের পাশাপাশি। আর এখান থেকেই টোটো স্ট্যান্ড দেখাই, এখান থেকে অনেকেই টোটো ধরে বিভিন্ন জায়গায় চলে যায়। তবে আমরা আপনাদের বলেছি সেই জায়গায় পৌঁছবো ভৌগোলিক মানচিত্রে, যেখানে শুষ্নী নদী রয়েছে। শুষ্নী নদীর বাদাবন কেমন, ওখানকার মানুষ কেমন থাকে, তাদের সঙ্গে কথা হবে। আমরা নিশ্চয়ই ধীরে ধীরে এগোবো। আর এই দোকানেই আর কিছুটা সময় কাটাই, কারণ এখানে একটু চা খাওয়া, আড্ডা মারা, তারপরে তো বেরোবো। আপনাদের যেহেতু গন্তব্যস্থলে নিয়ে যাব, তার আগে এই মাসি সারাদিন এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া, এখানেই চা, এখান থেকেই জীবনযাত্রা, আর এখান থেকে রুজি রোজগার। এখান থেকেই যেভাবে রুজি রোজগার হয় তাতেই করে কোনো রকমে কোনো মতেই সংসার চলে যায়। মাসি সংসারে কতজন? একা? তা তো আর বড় দোকান তো বেশ আরামসে চলে যাবে। একা সব করতে হয়? না না, একা সব করতে হয়, তো সব করতে হয় মানে নিজে হাতে সব রান্না বান্না, চা থেকে শুরু করে সব। আর পাশে একটা বোনকে পেয়েছি, এবার একটা ব্লগ বানায়, একটু দেখাই তার ব্লগের নামটা একটু দেখিয়ে দিই। কমেডি ব্লগ বানায়। তবে এই বোনটার সঙ্গে একটু কথা বলা। বোনটা যেহেতু বানায়, আরে তো কমেডি ব্লগ বানাও তো? কমেডি ভিডিও কন্টেন্ট করো? কন্টেন্টটাই কমেডি আমাদের। হ্যাঁ। তো এটা প্রতিদিন কটা করে কন্টেন্ট ছাড়ো? প্রতিদিন হয় না, আমাদের লং ভিডিও যেহেতু সপ্তাহে ছাড়া হয়, আমাদের মাসে 4টে করে। মাসে 4টে করে? তো এগুলো মোটামুটি মানুষে দেখে তো? কত সাবস্ক্রাইবার কত হয়েছে? সাবস্ক্রাইবার এখন আমাদের অল্প দিনেরই চ্যানেল 6 পয়েন্ট কত একটা সাবস্ক্রাইবার হয়েছে। ফলোয়ার্স কত হয়েছে? ফলোয়ার্সকে দেখিনি খুব একটা দেখা হয় না। তো মানুষকে এখন আনন্দ দিচ্ছ? হ্যাঁ। পড়াশোনা করছো? কলেজে সেকেন্ড সেমিস্টার। তো কলেজে পড়ছো, তার সঙ্গে এই যে ব্লগ ভিডিও বানাচ্ছো, এটা কি রুজি রোজগারের জায়গা হবে না মানুষকে আনন্দ দিচ্ছে? একটা মানুষকে আনন্দ দেওয়া প্লাস একটা আমার একটা স্বপ্ন, ওটাই স্বপ্নের জায়গা, যে কিছু একটা করব, ওটাই। কি নাম আপনার? স্বপ্না হালদার। তো হচ্ছে এইখানেই বাড়ি। তোমার ব্লগটা বলে দাও সবাইকে। আমার ইউটিউবের নাম বংস্টার বিশু, অনলি অন কমেডি কন্টেন্ট। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কিন্তু এসেই প্রথমে ঢোকার মুখেই একজন যিনি ব্লগ বানায় কথা হয়ে গেল। আর আপনাদেরকে এইবারে কিন্তু বলেছি গন্তব্যস্থলে পৌঁছে যাব, আর মাসির সঙ্গে একটু কথা বলা। তিনি একা থাকেন, আর সেই একা যেভাবে জীবনযাপন করেন সেটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। চলুন এগোতে থাকি। আমরা একটু গ্রামের দিকে এগিয়ে এলাম, আর গ্রামের দিকে এসে দেখাবো এখানে মাঠের পর মাঠ রয়েছে। তবে আমন ধানের যে চাষ, সেটা কিন্তু ইতিমধ্যে যারা কৃষক তারা কিন্তু দেখেছেন চাষ করা শুরু করে দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু অনেকটাই চাষ হয়েছে। এখানে জল থাকলেও যে তলা বড় হয়েছিল সেগুলো দিয়ে কিন্তু ইতিমধ্যেই রোয়া শুরু হয়ে গেছে। আর এটা গ্রাম, আর এই গ্রামের পাশাপাশি একটা দূরে দেখাচ্ছি, ওখানেও যাব। ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে যে শিয়ালদা থেকে নামখানা যে ট্রেন যায় সেই রাস্তাটাও রয়েছে। তবে এখানে কতটা বিপজ্জনক, এখানকার মানুষ কিন্তু একসময় আন্দোলন করেছিল যাতে ওখানে একটা ঝাঁপ তৈরি হয়। তবে এই যে সমস্যাগুলো এই গ্রামেই থাকে, তবে সেগুলো আমরা আজকের হয়তো ধীরে ধীরে এগোবো, আপনাদের দেখাতে থাকবো যে গ্রামের মানুষ তারা কিভাবে জীবনযাপন, তাদের এই যে সকাল থেকেই তাদের উঠে পড়তে হয়, কারণ তাদের তো মাঠে চাষবাস করা ছাড়া আর কিছু বিকল্প নেই। তবে এই হিসাবে দেখাচ্ছি এই যে ইতিমধ্যে কিন্তু এখানে চাষ শুরু হয়ে গেছে। আর অনেক জায়গায় দেখেছি বীজ যে তলা ফেলেছিল, যেটা চাষ হবে, তা কিন্তু অনেকটাই পচে গেছে অতি ভারী বৃষ্টিতে। তবে এখানে বৃষ্টি হয়েছে ঠিকই, তবে নিকাশি ব্যবস্থা ভালো থাকার ফলে এই জায়গাতে দেখতে পাচ্ছি বেশ এই সাইড এদিকে বৃষ্টি হচ্ছে। তবে ওই যে একটা মাসি ওখান থেকে চিৎকার করে বলছে যে ওধারে চাষ হচ্ছে না। এখন যাই হোক, অনেকে ব্যাপারটা হচ্ছে চাষের ক্ষেত্রে কিন্তু চাষ করতে হবে। তবে যাই হোক, এই ছবিগুলো কারণ দেখাচ্ছি যে এটা গ্রামের সেই জায়গা
তবে এইগুলোতে পাকা রাস্তা হয়েছে। এগুলোতে একসময় মাটির রাস্তা ছিল। এই মাটির রাস্তা থাকার ফলে অনেক সময় এখানকার গ্রামের মানুষদের এই কাদা ঘেটে ঘেটে ওই পাকা রাস্তাতে যেতে হতো, অর্থাৎ জাতীয় সড়কে যেতে হতো। তবে এখন কিন্তু এগুলোতে সমস্ত পাকা রাস্তা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি। ভালো বাড়িও হয়েছে। তবে মাঠে এদিকে প্রচুর জল, তবে এদিকে চাষযোগ্য জমি প্রচুর রয়েছে। যাই হোক, আমরা ধীরে ধীরে যেখানে এই যে রেলটা যেটা গেছে, ট্রেন যেখান দিয়ে গেছে ওই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের আবার কিছুটা দেখাবো। তবে আমরা ধীরে ধীরে এগোতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমরা গ্রামের বেশ কিছু চিত্র, কিন্তু আমাদের গন্তব্যস্থল সেই সুজনি নদী, তার নদী বাঁধের কাছে যাওয়া, তারা কেমন রয়েছে সেগুলো তুলে ধরা। কিছুটা এগিয়ে এলাম, অর্থাৎ সেই সুজনি নদীতে যাওয়ার পথে দেখলাম এখানে কিন্তু শিয়ালদা থেকে নামখানার দিকে এই ট্রেন রাস্তা রয়েছে। তবে এই জায়গাটাতে একটু বিপদের ঝুঁকিপূর্ণ, কারণ এখানে কিন্তু রাস্তা পারাপার হতে গেলে একটা সমস্যা থেকেই গেছে। তবে কিছু কিছু সময় দেখা গেছে যে এই জায়গাতে বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটে যায়। তবে যার ফলে এখানে কোনো ঝাঁপ নেই। এক সময় এখানেও দুর্ঘটনা ঘটেছিল, এখানকার মানুষ প্রতিবাদও করেছিল। তবে যাই হোক, আমরা কিন্তু যাচ্ছি ওই নদীর চর, যেখানে নদীর বাঁধ আর বাদাবন, সেগুলো দেখাবো। তবে এইটা যেতে যেতে পড়লো, তাই আমরা তুলে ধরলাম। তবে এই জায়গাটা যে খুব একটা খারাপ সেটা না। এই গ্রামের মাঝখান দিয়ে যে ট্রেন রাস্তা চলে গেছে, এটা একটা অপরূপ সৌন্দর্য। এই ট্রেন রাস্তার ছবিটা দেখালাম। আর বিঘের পর বিঘে শুধু চাষযোগ্য জমি, সেটাই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গ্রামীণ পরিবেশ। আর আমরা ধীরে ধীরে এগোবো। তবে এগুলো কিন্তু বলেছি পাকা রাস্তা হয়ে গেছে। এগুলো কিন্তু একসময় কাদা রাস্তা ছিল, তবে এগুলো পাকা রাস্তা হয়েছে। আমরা ট্রেন রাস্তা পেরিয়ে এলাম। এবার ট্রেন রাস্তা পেরিয়ে আমরা ধীরে ধীরে সেই জায়গাতে যাব যেখানে আমরা কথা দিয়েছি, সেই জায়গা দেখাবো। সেখানকার মানুষ তারা কেমন মাছ কাঁকড়ার উপরে নির্ভরশীল কি চাষবাসের উপর নির্ভরশীল, তারা নিশ্চয়ই আমাদের ক্যামেরার মুখোমুখি বলবে। আর নিশ্চয়ই আপনাদেরকে সেই ছবি, সেই চিত্র তুলে ধরবো। চলুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি। এই রাস্তাটা যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু যারা পেরিয়ে আসে তারা কিন্তু জানে। তবে এই রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। দাদা, এই রাস্তায় দুর্ঘটনা ঘটে? মানে রাস্তা পেরোতে গেলে ঝুঁকি নিতে হয় তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনার তো গ্রামের মানুষ জানে না কখন ট্রেন আসে কখন ট্রেন না আসে। লক্ষণজোর করে যাওয়া হয়, তার মধ্যে এক আধটা একটু সমস্যা হয়ে যায়। দুর্ঘটনা ঘটেছে এটাকে? এর আগে একজন মানে এমনি মাথার ডিস্টার্ব ছিল, মেন্টালি ব্যাপার আছে আর কি, এমনি গেছিল, গিয়ে অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে। মানে এই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ হয়। হ্যাঁ, মানে ওপার থেকে ওপারে পেরোতে গেলে হ্যাঁ সবসময় লক্ষণজোর করে যেতে হয়। হ্যাঁ। তবে এই জায়গা যেমন ঝুঁকিপূর্ণ, তবে এই রাস্তা তো মাটির রাস্তা ছিল। রাস্তাটা এবার মানে অনেকগুলো কারণবশত এরকম এখন পাকা রাস্তা হয়েছে তো। কোথায় আর এইখান থেকে এইটুকু টোটালি রাস্তাই হয়নি। এটা হয়নি, কিন্তু পাকা রাস্তা হয়েছে। ওই দিকটা হয়ে গেছে, কিন্তু মানে এখান থেকে আপনারা তো এক এইটুকু সময় ঝুঁকিপূর্ণ। মাটির রাস্তাতে হাঁটতেন, হ্যাঁ এখন পাকা রাস্তাতে হাঁটছেন। হ্যাঁ, পাকা রাস্তায় হাঁটছি। মানে দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন পাকা রাস্তাতে হাঁটতে হচ্ছে। কি নাম আপনার? খোকন মাঝি। এই এলাকায় যেহেতু প্রচুর মানুষ বসবাস করে আছেন, তার যেহেতু এই রাস্তা রয়েছে, এই রাস্তায় কিন্তু এইভাবে তাদের পারাপার হতে হয়। আমি দেখালাম ছবিটা। তবে যাই হোক, আমরা ধীরে ধীরে কথা দিয়েছিলাম সেই জায়গায় পৌঁছবো। তবে পাকা রাস্তা যেহেতু হয়েছে, আমাদেরও যেতে কোনো অসুবিধা হবে না। তবে দেখি শেষ পর্যন্ত কতটা পাকা রাস্তা রয়েছে, আর গ্রামের সেই চিত্রটাই তুলে ধরা। আর কিছুটা এগিয়ে এলাম। আমাদের গন্তব্যস্থল কিন্তু সেই সুজনি নদী। সেখানে যাওয়ার আগে দেখতে পেলাম আমন ধানের চাষে যে এখন জোর কদমে চলছে, আর সেই রোয়া কিন্তু এখন ইতিমধ্যে চলছে জোর কদমে। অর্থাৎ আর সময় নেই। তার আগেই কিন্তু যারা চাষবাস করেন, যারা কৃষক, তারা কিন্তু ইতিমধ্যে চাষের কাজে নেমে পড়েছে। কারণ অনেক জায়গায় দেখা গেছে অতিবৃষ্টিতেই যে চাষের যোগ্য জমি লাঙল করেছে ঠিকই, কিন্তু সেখানে তারা এই যে বীজ বপন করা সেটা করতে পারছে না। তবে এই জায়গাতে আমরা দেখলাম ইতিমধ্যে কিন্তু জল কম রয়েছে। তবে এখানে সবজি চাষ প্রচুর হয়। তবে এই জায়গাতে এখনও দেখছি মাঠে দেখেছেন সবাই রুইছে। এটাকে বলা হয় এখানকার গ্রামীণ কথায় রোয়া, অর্থাৎ এটাকে এই যে রোয়া বলে। তবে এই যে চাষ একদম জোর কদমে, সেই ছবিটাও তুলে দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ এই সমস্ত গ্রামীণ এলাকাগুলোতে আপনি বেশিরভাগই দেখবেন কৃষিকাজ এছাড়া অন্য কিছুই নেই। তার পাশাপাশি পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে চলে যাওয়া, আবার কেউ মৎস্যজীবী। বিশেষ করে গ্রামের মানুষরা খুবই সহজ সরল হয়। তাদের কিন্তু জীবন জীবিকা কেবলমাত্র এই যে কৃষিকাজ, মাছ ধরা এবং পরিযায়ী শ্রমিক এবং শ্রমিকের কাজ, এগুলি তাদের জীবনের করতে হয়। কারণ অর্থনৈতিক বলতে এখানকার শাকসবজি
মাঠে ধান পান চাষ এগুলোই তাদের অর্থনৈতিক ফসল। তবে যাই হোক, আমরা যেহেতু গ্রামে ঢুকে পড়েছিলাম আর গ্রামের পরিবেশটাও আপনাদের একটু দেখালাম। তবে এই জায়গাটা কোন জায়গা? হ্যাঁ, গণেশনগর। অর্থাৎ দুটো জায়গা রয়েছে। এই রাস্তাটা কিন্তু দুটো গ্রাম পঞ্চায়েত পড়ে, একদিকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত আর একদিকে বুদাখালী গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ কাকদ্বীপ বিধানসভার এই দুটো গ্রাম পঞ্চায়েতই এই রাস্তাটা কিন্তু তার মাঝামাঝি। অর্থাৎ এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে সেই শুশনি নদীর ধারে যাব, যেটা বলেছি। তবে এই জায়গাতে যারা বসবাস করে আছেন তারা সত্যি নিজের মতন করে জীবনযাপন করেন। আর সেই ছবিগুলো একটু দেখালাম, যেন গ্রামের ছবি, গ্রামের একটু আলাদা অনুভূতি, এটা একটা যেন আলাদাভাবে মানুষের মন কাড়ে। তবে আমরা যখনই গ্রামেগঞ্জে পৌঁছে যাই বেশ কিছু ছবি তুলে ধরি, সেখানকার মানুষরা কেমন থাকে, তাদের জীবন জীবিকা। এই দেখেছেন, আমাদের ঘরে এখনও পর্যন্ত সেই মা বোনেরা তারা কিন্তু মাঠে চলে আসে, আর সেই ছবি কিন্তু দেখালাম। কারণ মা বোনেরা জানে যে আমরা যদি একটু সহযোগিতা করি হয়তো কাজটা অনেক এগিয়ে যাবে। যার ফলে অন্যান্য কাজ সেরে, কেন গৃহিণীদের কাজ হচ্ছে বাড়িতে থেকে বাড়ির কাজ করা, তবুও সময়ের উপেক্ষা করে তারা কিন্তু বেরিয়ে পড়ে একটু হাতে হাত মেলানো এবং কাজ করা। দেখুন সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। কারণ এবার ধীরে ধীরে আমরা এবারে এগোবো সেই জায়গা যেটা বলে রেখেছি, ঠিক সেই জায়গায় পৌঁছে গিয়ে দেখাবো সেখানকার মানুষ তারা কেমন রয়েছে, তারা কার উপরে নির্ভরশীল, কৃষিকাজ না শ্রমিকের কাজ না মাছ ধরা, মাছ কাঁকড়া ধরা। তো সেটা নিশ্চয়ই না দেখালে আপনারাও বুঝতে পারবেন না। তবে আমরা যখন ধীরে ধীরে এগোবো বেশ কিছু চিত্র এই রাস্তায় যেতে যেতে দেখাবো। চলুন এগোতে থাকি। আর এই রাস্তা মাটি রাস্তা ছিল, এখন পাকা রাস্তা হয়েছে, যার ফলে এই যে টোটো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সহজেই এখন একদম গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। কারণ একসময় এই মাটি রাস্তাতে এই গ্রামের মানুষরা কষ্ট করে সেই বাজারে যেত। এখান থেকে বাজার অনেকটাই দূর, তবুও তারা কিন্তু কষ্ট করে কাদা ঘেটে যেত। আজকের আর কাদা ঘাটতে হয় না, যদিও রাস্তার গুণগত মান নিয়ে যদি অনেক প্রশ্নই রয়েছে, তবে সে রাস্তার কথা নাইবা বললাম। কারণ রাস্তা যেহেতু হয়েছে, তবু এই রাস্তাতে যাতায়াতে কোনো অসুবিধে নেই। সে কারণে আমরাও দিব্যি সেই জায়গায় পৌঁছতে পারছি এই পাকা রাস্তা দিয়ে। তবে গ্রামের এই যে দুটো গরু থাকে, দুটো ছাগল থাকে, আর এক ছেলে একটা রান্নাঘর থাকে, সেই কাঠ। আর ইদানিংকালে গ্যাস তো অনেকটাই হয়েছে, কেন গ্যাস জ্বালানির ক্ষেত্রে অনেকেই এইসব এলাকার মানুষ অতটা সচেতন নয়। তবুও কাঠের উনুন আর কাঠের জ্বালিয়ে যে উনুনে ভাত রান্না করা, তার মজাটাই আলাদা। তবে যাই হোক, আমরা যেহেতু এতক্ষণ আপনাদের সঙ্গে এই ছবিগুলো তুলে ধরলাম, এবার ধীরে ধীরে এগোতে এগোতে নিশ্চয়ই আর কিছু ছবি আপনাদের দেখাবো। চলুন এগোতে থাকি। আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে এলাম। এই যে চুনকুড়ি নদী দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই সুন্দরবনের বাদাবন, সেই সুন্দরবনের যে বাদাবন রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। এরপরে আপনাদের দেখাবো যে এই সেতু কবে উদ্বোধন হয়েছিল, আর এই সেতু হওয়ার ফলে এখানকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে। তবে আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এই সেতু কত সালে এখানে তৈরি হয়েছিল। যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে প্রায় গ্রামেগঞ্জে যে সমস্ত ছোটোখাটো খাল রয়েছে, ছোট ছোট খালগুলির উপরে সেতু তৈরি করা হয়েছে, যার ফলে অনেকটাই সুবিধা হয়েছে। তবে এখানে রাত্রে কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য সোলার বসিয়ে দেওয়া হয়েছে পোলের উপরে, সেটাও দেখতে পাচ্ছেন। তো সেতুটা কবে তৈরি হয়েছিল আর এই ব্রিজ তৈরি হওয়ার ফলে কী সুবিধা হয়েছে নিশ্চয়ই আপনাদের জানাবো আর দেখাবো। আমরা ওই দিক থেকে যখন আসছিলাম তখন কিন্তু এই সেতু, আর তখনই এইখানে একটা সেতু রেয়ে দেওয়া রয়েছে। 8ই জানুয়ারি 2024 এটা উদ্বোধন করা হয়েছিল। এটা হচ্ছে সীমাবান্ধ সেতু। এই সীমাবান্ধ সেতু নামখানা দক্ষিণ 24 পরগনার এই জায়গাতে। তবে এই সেতু হওয়ার ফলে বহুত মানুষ অনায়াসে এই দিক থেকে ওপারে চলে যেতে পারে। তবে এই যে চুনকুড়ি নদীটা, সেই নদীটার ছবি অবশ্যই দেখাবো। তবে এখানে কিন্তু সেই পুরনো দিনের ঝাউ গাছগুলি এখনও পর্যন্ত যেভাবে রয়েছে, সেটাকে যদি দেখাই আপনাদের বিশ্বাস হবে যে এই নদী একসময় কত বড় ছিল। তবে এই নদীর আশেপাশে মানুষজন তারা কিন্তু শান্তিতে দক্ষিণের হাওয়া খায় আর এখানেই বসবাস করে থাকে। তবে এই যে সেই পুরনো দিনের ঝাউ গাছগুলি, যে ঝাউ গাছগুলি এখনই খুব কম দেখতে পাওয়া যায়, তবে যেখানে বাদাবন বেশি রয়েছে তবে এই ঝাউ গাছগুলি কিন্তু এখনও দেখতে পাওয়া যায়। তবে আমরা যত ধীরে ধীরে এগোবো দেখাবো এই চুনকুড়ি থেকে শুশনি নদী, শুশনি যে নদী রয়েছে সেই নদীতে যাব। তবে এখানে কিন্তু কাঁটা জাতীয় গাছ কিছু রয়েছে। এই কাঁটা জাতীয় গাছগুলো খুবই মানে ভয়ঙ্কর। এগুলো যদি কোথাও ফুটে ফুটে যায়, কোথাও যদি আঁচড় লেগে যায়, তাহলে কিন্তু যন্ত্রণা প্রচুর করে। তবে এই যে চুনকুড়ি খালটা আপনাদের দেখালাম, এটা চুনকুড়ি নদী।
আর চুনকুড়ি সেতুটা এই হয়েছে। আর এই চুনকুড়ি সেতুতে আমরা ধীরে ধীরে যখন উঠছি, এখানে কিন্তু একটা ব্যবস্থা করেছে সোলার। এই সোলার দেওয়া থাকলে রাত্রে কিন্তু এই আলোগুলো জ্বলে ওঠে। তবে এই আলো জ্বলে ওঠার পরে এখানে মানুষের সুবিধা হয় যাতায়াতের ক্ষেত্রে। তবে এই চুনকুড়ি নদীটা কত বড়, আজকের কিন্তু খাল তৈরি হয়েছে। এক সময় এই নদী ভয়ঙ্কর রূপ নিত, কিন্তু এখন যে বাদাবনটা রয়েছে সেই বাদাবনের ছবিটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই দেখাবো। তবে চুনকুড়ির পরে আমরা যাব শুশনি নদী। শুশনিও কেমন, তাতে কি নৌকো চলে না জাহাজ চলে সেটাও দেখাবো। তবে এখানে নৌকো কিন্তু যাতায়াত করতে পারে, পোলটা যেহেতু উঁচু রয়েছে সেক্ষেত্রে কিন্তু নৌকো যাতায়াতের কোনো রকমের কোনো অসুবিধে হয় না। তবে এক্ষেত্রে এটাই দেখাই, কিন্তু এখন উপরে আমরা মেঘের দিকে তাকালে দুর্যোগপূর্ণ আকাশ। তবে এই সময় বর্ষাকাল, আর বর্ষাকালে বিশেষ করে দেখা যায় যেখানে সেখানে মেঘ জমে, আর মেঘ জমলেই সেখানে ঘটা করে ভারী বৃষ্টি চলে আসে। তবে এই চুনকুড়ির খালটা আপনাদের যেমন দেখাচ্ছি, এতে বাদাবনে ভর্তি রয়েছে। তবে এখানকার মানুষ তারা কিন্তু এই বাদাবনকে রক্ষা করে রেখেছে। তবে বাদাবন রক্ষা করা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। তবে এইখানে দেখেছেন বানি থেকে শুরু করে এগুলো বানি গাছ কিন্তু এই সুন্দরবনে এখন প্রচুর পরিমাণে হয়। তবে সুন্দরী গাছের যে নামটা রয়েছে সেই সুন্দরী গাছ হয়তো খুব কম দেখতে পাওয়া যায়। তবে বানি, গরান, কেওড়া, এছাড়া হেতাল থেকে শুরু করে ঝাউ বিভিন্ন যেই সুন্দরবনের জঙ্গলে হয় সেগুলো কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে। তবে বেশ কিছু গাছ লাগানো হয়েছিল, তবে সরকারের পক্ষ থেকে যে গাছ লাগানো হয়েছিল সে গাছও কিছু হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তবে এই গাছগুলোকে আপনাদের একটু দেখাই, খুব কাছ থেকে দেখাই। এই হচ্ছে সেই গাছ, বানি গাছ। আমরা এই গাছগুলো দেখাচ্ছি। আর কাকা এখানে ফেরি করে। কাকা, আপনি ফেরি করেন? হ্যাঁ, তো এই কোথায় কোথায় ঘুরেন? আমি এই আমার ঘরের সামনে আশেপাশে ঘুরি। আশেপাশে ঘুরেন? হ্যাঁ, এই আমার ঘর গ্রামে ঘুরি। এই গ্রামে ঘুরেন? হ্যাঁ। এই গ্রামে এই নদীটার নাম জানেন? হ্যাঁ, মুড়িগঙ্গা নদী। এই তো চুনকুড়ি নদী। চুনকুড়ি, হ্যাঁ, চুনকুড়ি নদী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই সামনে বরপাড়া। বরপাড়ায় বাড়ি। এই মানে এই নদী যে আছে, এই নদীর পারে ঘর। ওই সামনের যে স্টপেজটা আছে বরপাড়া, ওইখানটা ঘর। তা আপনি নদীর নাম জানেন না? হ্যাঁ, মুড়িগঙ্গা বলছেন কেন? মুড়িগঙ্গা না, চুনকুড়ি, ভুল হয়েছে। চুনকুড়ি। এই চুনকুড়ি নদী অনেক বড় ছিল তো? হ্যাঁ, আগে বড় ছিল, এখন সব ভরাট হয়ে সব চড়াবালি পড়ে সব। তো এখন নৌকো চলে? নৌকা আগে চলতো, এখন চলেনি। এখন কি চলে? ভটভটি? এখন ভটভটিও চলেনি, মানে এখন মিন ধরে ওই টুকটাক নৌকো এই আর কি। কি নাম হ্যাঁ, আপনার? আমার নাম নাসির। অর্থাৎ এখান থেকে বোঝা গেল এটা মুড়িগঙ্গা নদী। এই দাদার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ কেটে গেল। তবে মেঘ কিন্তু খুব জোর, দেখেছেন? বৃষ্টি কিন্তু আসতে পারে যে কোনো মুহূর্তে। তবু আমরা চেষ্টা করব এই গ্রামেগঞ্জে গিয়ে তাদের সঙ্গে কথা বলা, আর তাদের এলাকার ছবিগুলো তুলে ধরা, যে তারা কেমন বসবাস করে থাকে। তবে এই দাদা সঙ্গে কেন এই কারণে কথা বলা, এক সময় এই রাস্তা দিয়ে যখন যেতে হতো তখন কিন্তু মাটি আর কাদা ঘেঁটে কিন্তু সেই বাজার যেতে হতো। আর আজকে কিন্তু পাকা রাস্তা হয়েছে। কতটা উপকার পেয়েছে দেখি দাদার সঙ্গে কথা বলে। হ্যাঁ, প্রচুর উপকার হয়েছে পাকা রাস্তা পেয়ে। এবং এই রাস্তা থেকে নামখানাতে একদম সরাসরি যাতায়াত করা যায়। এবং আগে প্রচুর সমস্যা ছিল। হ্যাঁ, কাঠের সাঁকো ছিল। হ্যাঁ, এখন সেতু হয়েছে, কোনো সমস্যা নয়। টোটো, হ্যাঁ, সব যাতায়াত করা যায় এখন আর কোনো অসুবিধা না। এখন কোনো ইলেকট্রিসিটি হয়েছে, ইলেকট্রিসিটি, পানীয় জল পৌঁছে গেছে। পানীয় জল পৌঁছে সরকারের গেছে। পক্ষ থেকে তো সব ব্যবস্থাই করা হয়েছে। হ্যাঁ, সব কাছে। এত অসুবিধা কি হয়? অনেকে তো কথা দেয়, অনেকে অনেক রকম কথা বলেন। কিছু জায়গায় নদীর সাইড ধরে এই রাস্তা নদী বাঁধটা ঠিকঠাক নেই। এটা ঠিক করতে হবে। এগুলা ঠিক, মানে কি নাম যখন আপনার? কি নাম? সুভাষ জানা। এখানেই বাড়ি? এখান থেকে যাতায়াত করি নামখানাতে, সুন্দরবন ডেভেলপমেন্টের জেঠির কাজ করি আর কি। যাই হোক, সুভাষবাবু, দাদা এই জায়গায় কাঠের পোল আজ হয়েছে পাকার পোল। বিদ্যুৎ যেমন এসছে তার পাশাপাশি সোলার সেটাও দেওয়া হয়েছে, যাতে করে আপনাদের এই জায়গায় অন্ধকার না থাকে। একসময় অন্ধকারে যেতে হতো, কাদা ঘেঁটে যেতে হতো। আজকে সরকার কিন্তু সমস্ত দিকটা নজর দিয়েছে। সেক্ষেত্রে আপনারা আজকের এই পোলের উপর দিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বিদ্যুৎ চলে আপনার এলাকায় পৌঁছে গেছে, তার সঙ্গে পানীয় জল পৌঁছে গেছে। এখন আর কি কষ্ট আপনাদের? না, আমাদের কষ্ট বলতে না, যা হয়েছে 34 বছরের পরেও যা এসছে উন্নয়ন, ভালোই উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট বলুন সবই ঠিকই আছে, কিন্তু যে বন্যা হয়েছে বুলবুল বা আমফান ঝড়ে, সেই বন্যাতে নদী বাঁধ, আপনাদের সমস্যা আছে, নদী বাঁধটা ভেঙে গেছে। সেই ভাঙার ফলে যে আমাদের জল ঢুকেছে গ্রামে, এই গ্রাম তো সব প্লাবিত হয়ে গেছে তখন বন্যাতে, মানে খারাপ হয়ে গেছে সে ভগ্ন অবস্থা। সেই রাস্তাঘাটগুলো রিপেয়ারিং হচ্ছে না। হ্যাঁ, কন্ট্রাক্টর আসছে না এবং রিপেয়ারিং কাজ হচ্ছে না। আমাদের আর কিছু সমস্যা নেই, সবই জল পেয়েছি।
রাস্তাঘাটটাই রিপেয়ারিং করলে আমাদের সব থেকে ভালো হবে। আর আর না হলে গ্রামে বাস করে গ্রামের সমস্ত সুযোগ সুবিধা নিশ্চয়ই পেয়ে গেছেন, শুধু নদী বাঁধ নিয়ে সমস্যা। নিশ্চয়ই সরকার এদিকে নজর রাখবে। তবে এটা বলা, আগামী দিনে যে কাদা হেঁটে যেতেন, না না না, সেটা কাদা তো আগে এক হাঁটু করে কাদা ছিল তখন। বাস করার পরে আলাদা কেমন অনুভূতি? না না, এখন আমরা অনেক উন্নতি পেয়েছি, বা আমরা মোটামুটি শহরে বাস করবেন? শহরের মধ্যেই আমরা বলতে না, শহরে যাওয়ার আমাদের ইচ্ছা নেই, আমরাই শহর এটাই ভাবি, আমাদের এই এলাকাটাই আমাদের শহরের মধ্যেই আছি। সব করেই আমাদের ইনকাম, আমাদের এটা ফলিয়ে আমাদের যাই দুটো পয়সা ইনকাম হয়, তারপরে আমরা ওটা আমাদের সংসার চলে, বা আমাদের উদ্বৃত্ত যা হয় ওইটাই চলে। মানে আপনারা হ্যাঁ, ফসল আমাদের ফলালে- চাষি, আমরা চাষবাস করতে হয়, আমাদের এটাই আমাদের মানে কাজ, মূল কাজ আমাদের। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শ্রীমন্ত কুমার দাস, ফটিকপুর বাড়ি। ফটিকপুর বাড়ি। হ্যাঁ, সীমন্ত দার সঙ্গে এতক্ষণ কথা হলো, সীমন্ত দা বললো অনেকটা উপর হয়েছে। একটা ছোট্ট ভাই সে বসে রয়েছে, তার মনের কথা সে যদি একটুখানি বলে, কারণ এই গ্রামে যখন ঢুকে পড়ি, আর দাদা খুব অসুস্থ বলে দাদাকে আমি জিজ্ঞাসা করছি না, কেন দাদা 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 কি এই অবস্থা হলো কেন? আমি গত সেপ্টেম্বর মাসে হ্যাঁ ওই পড়ে যাওয়ার পরে মানে বাড়িতে ঢোকার সময় এটা কংক্রিট ঢালাই রাস্তা আছে, ওই রাস্তায় দুটো পা স্লিপ করে আর পড়ে যাওয়ার ফলে আমার ডান সাইডে একটু হাড়, ঠিক এই জায়গাটা হাড় ফেটে যাওয়ার ফলে আমি দীর্ঘ 4 মাস মতো বাড়িতেই থাকি। তারপরে আমি একটু সঙ্গীত চর্চা করি, গান শেখাই, ছাত্রছাত্রী আছে, আর ওরই টানেই বলুন যাই হোক, আমি আবার মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি থেকে শুরু করে দিই, দিয়ে এই অবস্থায় মোটামুটি হাঁটাচলা করছি। এখন আপাতত আগের থেকে ভালো আছি। বিশেষ করে আমার বাড়ি দুর্গানগর। হ্যাঁ, এখন বাড়ি যাব, আমার বাড়ি দুর্গানগর। কাঁঠাল কেনা হয়েছে? না। কাঁঠালটা তো কার? না, কাঁঠালটা আমার নয়। ও, আর তবে এই এই যে কাঁঠাল কি নাম আপনার? আমার নাম স্বপন কুমার সিংহ। স্বপন কুমার সিংহ। আমি দাদাকে চিনি, দাদা একসময় প্রশাসনে চাকরি করতেন, আজকে দাদার রিটায়ারমেন্ট, কিন্তু দাদার এই পরিস্থিতি। যাই হোক, দাদার সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। আর আমরা এই যে চুনকুড়ি নদী দেখালাম, তার সঙ্গে আমাদের দাদার সঙ্গে দীর্ঘ সময় কথা হলো। এবার ধীরে ধীরে আমরা এগোবো গন্তব্যস্থল আমাদের সেই যে জায়গা শুষ্নী নদী, আর শুষ্নী নদী এলাকার আশেপাশের গ্রাম আপনাদেরকে তুলে ধরে দেখাবো, সেই চিত্র দেখাবো। তারা কেমন আছে তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। তবে এই উত্তর দিকটা কিন্তু ইতিমধ্যে প্রচুর মেঘ উঠেছে, আর মেঘের ফলে বৃষ্টি আসতে পারে। তবু আমি ধীরে 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 এগোতে থাকি, আর এই ছবিগুলো আপনাদের দেখাতে থাকি। চুনকুড়ি নদী থেকে এবার শুষ্নী নদীর দিকে এগোবো। চুনকুড়ি নদীর থেকে আমরা কিছুটা দূরে চলে এলাম। এবারে কিন্তু আমরা সেই গন্তব্যস্থল যেখানে আমরা কথা দিয়েছিলাম যে শুষ্নী নদী, আর সেই শুষ্নী নদীর চরে কিন্তু, অর্থাৎ শুষ্নী নদীর বাঁধের কাছে কিন্তু আমরা চলে এলাম। এটা নদী বাঁধ, আর ওই যে জঙ্গলটা দেখছেন আর এই যে নদীটা দেখছেন, এটাই হচ্ছে শুষ্নী নদী। তবে এখানকার মানুষ তারা কিন্তু গ্রামেরই মানুষ। তবে রাস্তা হয়েছে পাকার, এইখানে শেষ। এখান থেকেই আমরা ধীরে ধীরে একটু শুষ্নী নদীর যে জঙ্গল, তার যে নদী, সেটা একটু দেখাবো। তবে এই যে এখানে একটা পুরনো আদি দেবাদিদেব মহাদেবের একটা শিলামূর্তি রয়েছে। তবে মহাদেব যে আমরা যেখানে যাই সেখানে আমাদের দেবাদিদেব মহাদেবের অনেক কিছুই দেখতে পাই। তবে এই ছবিগুলো দেখাচ্ছি গ্রামের মানুষ, তারা এই যে শিলাটা আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একটা ধুতরা ফুল উপরে দেওয়া রয়েছে, আর ওখানে রয়েছে শিলার এই যে শিবলিঙ্গ, আর এই শিবলিঙ্গতেই পুজো পার্বণ হয়। ছবিটা দেখছেন, আমি আপনাদের আবার ঘুরিয়ে দেখাবো। আমি এই কাছেই রয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। চলুন, এই যে শিবলিঙ্গ যেটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। এই শিবলিঙ্গ এই যে এই সাইডে যেটা আপনাদের দেখাচ্ছিলাম, এটা নদী বাঁধ। এখানে কিন্তু কাঁটা জঙ্গল, আর এই যে শুষ্নী নদী, আর ওই ধারে রয়েছে জঙ্গল, অর্থাৎ বাদাবন। সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রে আমরা যদি দেখি, নদী নালা বেষ্টিত, এখানকার মানুষজন নদীর ধারেই বসবাস করেন। উপকূলবর্তী এলাকায় আমরা বরাবরই একটা কথা বলি। তবে এই যে নদীর ধারে যারা বাস করে, আমরা কথাই বলি নদীর ধারে বাস, দুঃখ 12 মাস। তবে এই কথাগুলো তৎকালীন কথা, কারণ নদীর ধারে বাস করলে তো আর দুঃখ হয় না। নদীর ধারে যে নদীর যে হাওয়া,
মুক্ত হাওয়া। তবে এখানে বাদাবন যেভাবে রয়েছে তাতে প্রচুর পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। আর এই ফাঁকা মাঠে, ফাঁকা জায়গায় আপনিও চলে আসতে পারেন, বেড়াতে পারেন। তবে এই মহাদেবের যে লিঙ্গ, মহাদেবের যে পুজো হয় এখানে, সেই ছবিটা দেখালাম। আর একটা শিলা, এই যে এই শিলাটা জানি না এটা কী শিলা, তবে এটা পুরনো, এখানকার মানুষ ভক্তি ভরে পুজো করে। আর সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, এই যে সেই শিলা, এখানেই পুজো হয়। আপনারা বলুন, এই শিলা যেমন দেখছেন, শিবলিঙ্গ যেমন দেখছেন, নন্দীকে যেমন দেখছেন, বাবা মহাদেব যেমন বসে রয়েছে, তবে ত্রিশূলটা কী কারণে কীভাবে হয়েছে, হয়তো বৃষ্টি পড়ে জং পড়ে গেছে। তো সে যাই হোক, বলুন হর হর মহাদেব। অর্থাৎ শ্রাবণ মাস, আজকে শ্রাবণ মাসের প্রথম দিন। এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় আপনি যদি জল ঢেলে থাকেন, তাহলে কিন্তু অনেকটাই আশীর্বাদ পাবেন। মহাদেব আদিশক্তি, তিনি হচ্ছেন দেবাদিদেব। তার আর কোনো, যেখানে আপনি রাখবেন সেখানেই থাকে। রণে বনে জঙ্গলে আপনি দেখবেন বাবা সর্বত্রই বিরাজ করে রয়েছে। তবে এই যে আপনাকে দেখালাম শুশুনিয়া নদীর পাড়, এই নদী বাঁধ, তার পাশেই বাবা স্বয়ং বসে রয়েছে। অর্থাৎ তিনার যে কোথায় বিরাজ, তিনি কোথায় কৈলাস পর্বত, আবার কোথায় নদীর বাঁধের একদম চড়ে, আবার কোথাও নির্জন জায়গাতে তিনি যে ধ্যানে মগ্ন থাকেন। আমার মনে হয় এই ছবি দেখার পরে আপনারাও বলবেন যে নির্জন কোনো জায়গাতে তিনি। এই আমরা ছবিগুলো তুলে ধরি আপনাদের কাছে, এই ছবিগুলো নিশ্চয়ই দেখে আপনাদের কি মনে হলো। চলুন আমরা যেখানে আসার কথা ছিল, আমাদের গন্তব্যস্থল, সেই যে শুষ্নী নদী, আর শুষ্নী নদীর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, এখানকার যা নদীর বাঁধ তার পরিস্থিতি কেমন রয়েছে। শুষ্নী নদীর এই যে একটা দেখাই নদী বাঁধে, এই মুহূর্তে যদি আমি দেখাই আপনাদেরকে, প্রচুর গাছ, এই জঙ্গল। আর এই জঙ্গলে আপনারা কিছু কিন্তু দেখতে পাবেন না। সুন্দরবনের তথাকথিত আছে, সুন্দরবনে নাকি যেখানে যাবেন সেখানে নাকি বাঘ, কুমির, হিংস্র সাপ এগুলো কিন্তু দেখতে পান, কিন্তু এই জায়গাটা সেই জঙ্গল নয়। এখানে হয়তো বড় জোর কষ্ট করে বনবিড়াল বা আমরা কথায় বলি শেয়াল বা হরিণ হয়তো আসতে পারে। তবে সেই জায়গা থেকে আমরা এই যে জঙ্গলটা দেখাচ্ছি, কি রয়েছে জঙ্গলে তো যা আমরা যেতে পারছি না। তবে এখান থেকে চেষ্টা করছি আপনাদেরকে এই যে শুষ্নী নদী, যে নদীটার কথা আপনাদের বলেছিলাম, সেই নদীটার ছবি এখন আপনাদের দেখাচ্ছি। এই নদীতে ছোট ছোট নৌকো চলে। এই নদীতে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট নৌকোগুলো, এই নৌকোগুলো এখানে থাকে। আর এই নৌকোতে করে এখানকার যারা বসবাস করেন তারা মাছ ধরেন। আর এই শুষ্নী নদীর ওপারে একটা বড় জঙ্গল রয়েছে, জঙ্গলটা দেখেছেন? এই যে সুন্দরবন বাদাবনের যে জায়গা, সুন্দরবন সত্যি প্রকৃত অর্থে নদীনালা, বাদাবন এগুলো নিয়েই সুন্দরবন। তবে সুন্দরবনের আমরা সুন্দরী গাছ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই জঙ্গল। আর এই সমুদ্রের ধারে, অর্থাৎ সমুদ্রের ধারে আমরা যখনই চলে যাই তখন কিন্তু শুধু সমুদ্র দেখাতে থাকি, সেখানে কিন্তু এইরকম বাদাবন আপনারা দেখতে পাবেন না, কারণ তখন সমুদ্র আর সমুদ্র। তবে সমুদ্র থেকে যখন আপনি ভেতর দিকে আসবেন, যেখানে নদীনালা রয়েছে, যেখানে খালবিল রয়েছে, তার আশেপাশে কিন্তু ভৌগোলিক মানচিত্র অনুযায়ী এই যে বাদাবনগুলো এগুলো কিন্তু থাকে। আর এখানে কিন্তু কুমির থাকলেও থাকতে পারে। তবে এই নদীটা যেহেতু হাতানিয়া, দোয়ানিয়া এবং সপ্তমুখীর সঙ্গে মিলে গিয়েছে, তবে এখানে কুমির আসতে পারে। কিছুটা দূরে কিন্তু কুমির প্রকল্প রয়েছে ভগবতপুর, যে জায়গা থেকে, অর্থাৎ সপ্তমুখী 7টা নদীর মুখ নিয়ে কিন্তু সপ্তমুখী। আর সেখানে এই নদীগুলো কিন্তু ধীরে ধীরে সেই মাথাতেই মিলে গেছে, অর্থাৎ সেখানেই এক জায়গায় মিলিত হয়েছে, যার ফলে সপ্তমুখী হয়েছে। তবে এই যে শুশুনিয়া নদীটা আপনারা অনেকেই অজানা ছিলেন, জানতেন না যে শুশুনিয়া নদীটা কোথায়। আর আমি সেই শুশুনিয়া নদীর চিত্রটা আপনাদের দেখালাম। আর এখানে ছোট ছোট নৌকোগুলো, এগুলো এখানেই চলে। আর এখানে মাছ ধরার জন্য এই নৌকোগুলো রয়েছে। তবে তার আগে মহাদেবের ছবি দেখালাম, যে জঙ্গলে, যেখানে সেখানে পাহাড়ে পর্বতে, তাহলে কিন্তু মহাদেব কিন্তু সেখানেই বসে থাকে। তবে আমরা এই যে নির্জন জায়গা, সেখানতে আপনাদের দেখালাম যে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ, একটা শিলা পাথর রয়েছে, সেখানে পুজো হয়, সেটাও দেখালাম। তবে এই যে আমরা এবারে আপনাদের অন্য কিছু একটু দেখাবো, যেটা এখানকার এই যে শুষ্নী
নদীর সঙ্গে আমি একটা ছবি নিলাম, আপনাদের সঙ্গে থাকলাম, আর আপনাদেরকে এই শুষ্নী নদীর বেশ কিছু ছবি দেখাচ্ছি। এই হচ্ছে শুষ্নী নদী, আর এখানে কত সুন্দর মনোরম পরিবেশ। আপনার মনে হবে যে আপনি কোথায় নিরালায়, একদম মানে যেখানে কোনো কিছু শব্দ নেই, আপনি এখানে কোনো শব্দ পাবেন। কিন্তু সন্ধে হলে এই যে জঙ্গলটা দেখছেন, এই যে বাদাবনটা, এই বাদাবনে প্রচুর পাখি চলে আসে। তাদের কিচিমিচি, তাদের কলরব আলাদা, সেটা আলাদাভাবেই আপনাকে মনোমুগ্ধকর করে দিতে পারে। তবে যাই হোক, নদীনালা বেষ্টিত সুন্দরবন যে কতটা সুন্দর সেটা চোখে না দেখলে ঠিক বোঝা যায় না। আপনারা কোনো সময় মনে করবেন যে আপনারা পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যান, কিন্তু সুন্দরবনে ভৌগোলিক মানচিত্র অনুযায়ী এত কিছু রয়েছে, এত কিছু রয়েছে, অফুরন্ত কিছু রয়েছে, যা বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদের নজর কাড়বে। যদি আপনারা না আসেন তাহলে কি করে বুঝবেন যে এইভাবে এত বাদাবন ঠিক কাকদ্বীপ বিধানসভার বুদাখালী গ্রাম পঞ্চায়েত আর নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কাছে পিঠে রয়েছে। তো মাঝে মাঝে আপনাদেরকে এই গ্রামগুলিতে চলে আসতে হবে, আর এসে এই যে সুন্দর মনোরম পরিবেশ যেটা আপনাদের দেখাচ্ছি আমি, এই পরিবেশ আর এই মনোমুগ্ধকর শান্ত জায়গা পাওয়াটাই কঠিন। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে আমি বেশি দেখতে পাচ্ছি, আমরা এই কথাতে বলি এগুলো শামখোল, ওই যে উড়ছে, ওই যে পাখিগুলো উঠছে। আমি একটু ওই দিকে ঘুরিয়ে আপনাদের দেখাই। যে পাখিগুলো দেখছেন, এই পাখিগুলো এখানকার ভাষাতে শামখোল বলা হয়। এখানে কিন্তু এই জঙ্গলে এরা নিরালায় জায়গায় বসবাস করে। এদের ক্ষেত্রে বক, শামখোল এবং বিভিন্ন পাখি এই জায়গায় বসবাস করে, অর্থাৎ এই জঙ্গলটাতে থাকে। এই জঙ্গলে তারা যখন থাকে তারা তখন নিরাপদে থাকে। তবে জঙ্গলে কোনো রকমে যেখানে শান্তিতে তারা বসবাস করে, সেই রকম যদি জঙ্গলে কোনো রকম আঘাত পড়ে, তাদের বাসা থেকে তারা অন্য কোথাও চলে যেতে পারে। অতএব এই সুন্দরবনকে রক্ষা যেমন করতে হবে, সুন্দরবনের পশু পাখি তাদেরকেও তাদের মতন করে বাঁচতে দিতে হবে। প্রকৃতির ধারাবাহিক, প্রকৃতির জীবনযাত্রা যেমন আপনার আমার, তার সাথে এদেরও জীবনযাত্রা রয়েছে। এরা সকাল থেকে ওঠে, এদের কোনো চাওয়া নেই, এদের সকাল থেকে উঠে শুধু আহারের জন্য। দেখবেন জীব যখন বাঁচে, জীবের কেবলমাত্র প্রয়োজন একটু খাওয়ার, সেই খাওয়ারের জন্য কঠিন লড়াই করতে হয়। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রচুর মানুষ রয়েছে অর্থের পিছনে দৌড়তে দৌড়তে নিরাশ হয়ে যায়, আর সেই অর্থ যে অনর্থের মূল হয়ে দাঁড়ায় সেটা কিন্তু কেউ ভেবে দেখে না। যখনই ভাবে তখন তার অনেকটাই পিছনে পড়ে যেতে হয়। তবে এই অর্থের পিছনে না দৌড়ে, প্রকৃতির সঙ্গে লড়াই না করে, প্রকৃতির যা নিজস্ব তাকে যদি ঠিকঠাক রাখা যায়, আগামী দিনে প্রকৃতি যেভাবে বেঁচে থাকবে, প্রকৃতি যেভাবে থাকবে, তার সঙ্গে আপনিও ভালোভাবে থাকতে পারবেন। আপনি এই পৃথিবীতে কতদিন এসছেন, কারণ আপনার পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা রয়েছে আপনি কত বছর বাঁচবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সেখানে অনেকেই লোভ, লালসা, তার পিছনে দৌড়তে দৌড়তে কয়েকটা সময় জীবন থেকে চলে যায়, আর সেই জীবনের যে কটা সময় চলে যায় ফিরে আর পাওয়া যায় না। সময় কারোর জন্য বসে থাকে না। অতএব সময় যখন চলে যায়, তারা কিন্তু পিছনে যখন তাকায় তখন কিন্তু দেখে সবই অন্ধকার। অর্থাৎ একদিন সবাইকে যখন চলে যেতে হবে, আর এই পৃথিবী তার আপন গতিতে চলবে, এই নদী তার আপন গতিতে চলবে, এই জঙ্গল, এই বাদাবন এটাও কিন্তু তার মতন থেকে যাবে। তাহলে আমাদের কি চাওয়া, কি পাওয়া, কি রয়েছে আমরা কোনোদিন ভেবে দেখেছি? আমরা ভাবি শুধু সকাল থেকে উঠে কোথায় টাকা আসবে, কোথায় কি হবে, এই চিন্তা ভাবনা করতে করতে অনেকগুলো সময়, অনেকগুলো দিন কিন্তু চলে যায়। কিন্তু এই দিনগুলোর কথা না ভেবে আমরা যদি ধীরে ধীরে প্রকৃতির সঙ্গে, প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি চলতে শুরু করি, তাহলে কিন্তু এই প্রকৃতিকে আনন্দর যে মুহূর্তগুলো সেগুলো কিন্তু আমরা পেতে পারি। কারণ প্রকৃতি তার নিজের ধারাবাহিক গতিতেই হাঁটতে থাকে, আমরা কিন্তু সেটা কোনো দিন ভেবে দেখি না। আমরা শুধু নিজের কথা ভাবতে 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 যে সময়টুকু নষ্ট করে ফেলি, তাতে কিন্তু পিছনে যখন আমরা তাকাই তখন দেখি অন্ধকার। কিন্তু সেই অন্ধকার দিনগুলো না দেখে সামনের আলোর দিনগুলো
যদি আনতে হয় তাহলে প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সঙ্গে সঙ্গ দিয়ে আরও বেশি বেশি করে যাতে সুন্দরবন সুন্দর বনের মতন তৈরি হয়, আর সুন্দরবনের এই বাদাবন যেন আগামী দিনে বেশি বেশি করে জন্মায়। সুন্দরবনের নদীনালা যেন গাছে ফলে ফুলে ভরে ওঠে, এটা যেন আলাদা মুহূর্ত আপনার কাছে, আমার কাছে, সবার কাছে। তবে যাই হোক, আমরা বেরিয়েছিলাম, কথা দিয়েছিলাম সেই শুষ্নী নদীর, আর সেই শুষ্নী নদী আজকের চলে এলাম। তবে এই যে বাদাবনটা দেখছেন, এটা কিন্তু একটা দ্বীপ। ওপারে কিন্তু নদী রয়েছে, ওপারে সপ্তমুখী নদী রয়েছে, আর আমরা এই সাইডে যেটা শুষ্নী নদী দেখাচ্ছি, এই নদীটা কিন্তু হাতানিয়া দোয়ানিয়াতে মিশে গেছে। এই নদীটা বেশ কিছুটা দূরে গেছে, তারপরে চুনকুড়ির সঙ্গে মিশেছে। চুনকুড়ি নদীটা আপনাদের দেখিয়েছি, ওখানে একটা নতুন পোল হয়েছে, সেতু হয়েছে, সেই সেতু ছবিটাও দেখালাম। এই নৌকো, এই জেঠিঘাট, এখান থেকে হয়তো কোনো সময় পারাপার হতো, নাহলে এই জেঠি কেন তৈরি করা হয়েছে? তাহলে এই জেঠিতে হয়তো পারাপার হতো ওই জঙ্গলের ভেতর দিয়ে পাথর প্রতিমা যাওয়ার জন্য কোনো একটা রাস্তায়। তবে ইদানিংকালে বন দপ্তর সচেষ্ট হওয়ায় ইদানিংকালে জঙ্গলের ভেতরে প্রবেশ করাটাই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কারণ যাতে করে যে সমস্ত পশু পাখিরা বসবাস করে তাদের যেন শান্তি বিঘ্ন না ঘটে। তো যাই হোক, আমরা এতক্ষণ শুষ্নী নদী আপনাদেরকে দেখালাম, তার যে নদীর চর সেটাও দেখালাম, নদীর বাঁধ দেখালাম। এবারে আমরা একটু জঙ্গলের দিকে একটুখানি যাই। আমরা জঙ্গলে ঢুকতে ভয় পাই না, কারণ আমরা তো বরাবরই বেরিয়ে পড়ি এলাকায় এলাকায় গিয়ে, যেখানে গভীর জঙ্গল রয়েছে। অর্থাৎ আমরা সেই সুন্দরবনের বাদাবনের মধ্যে ঢুকছি না, যেখানে মানুষযোগ্য বসবাসযোগ্য, আর সেখানে খুব দুর্গম জায়গা, যেখানে হয়তো আমাদের নজরের বাইরে দেখা যাবে বিষাক্ত সাপও থাকতে পারে। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু অনেকেই চলে আসেন পিকনিক করতে। তবে এইগুলো খুব কঠিন জায়গাগুলো দেখেছেন, এখানে এক ধরনের গাছ হয়েছে, আর এই ঘাসগুলো দেখেছেন একটা করে ফুল হয়েছে। এই ফুলগুলো আপনার দেখাই, নীল ফুল, এই যে নীল ফুলগুলো দেখছেন, এই নীল ফুল। আর দুপাশে যেই নদীর বাঁধের উপরে দেখেছেন, এখানে কিন্তু শুধু কাঁটা গাছের পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনাদের দেখাচ্ছি, এই ফুলগুলো হয়েছে। তো আমি একটু ভিতর দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই যে পরিবেশটা, সত্যি আপনি একা আসলে আপনার নিশ্চয়ই একটু ভয় করবে, কারণ একা তো এইসব জায়গায় আসা যায় না। তবে আমি একটু সাহসের সঙ্গে না বেরিয়ে পড়ি। আমি মাঝে মাঝে বলি, আমাদের আত্মা যেখানে চায় সেখানে গেলে হয়তো ভগবান আমাদেরকে আশীর্বাদ করেন। কারণ এই চিত্রগুলো তো আপনাদের তুলে দেখাতে পারতাম না, যে ইচ্ছে থাকলে উপায় হয়। তবে উপায় কতটা কি হয় আমি জানি না, তবে আমি ধীরে ধীরে এই যে এগোচ্ছি আর আপনাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা। এই জায়গার মধ্যে আপনি ভুল করেও চলে আসবেন না, কারণ আপনাদের কেবলমাত্র এই বাদাবনগুলো দেখানোর জন্য কিন্তু আমি এই জায়গাতে ঢুকলাম। তবে যাই হোক না কেন, এই যত গাছ থাকবে, যে গাছই হোক, গাছ থাকা মানে আপনাকে জেনে নিতে হবে, তাহলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে। তবে যাই হোক, আমি এবার ধীরে ধীরে এই জঙ্গল থেকে একটু বেরিয়ে গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করব। আর গ্রাম তো আপনাদের দেখিয়েছি, তার পাশাপাশি যেটা কথা দিয়েছিলাম, আমাদের গন্তব্যস্থল আজকের সেই চুনকুড়ি থেকে শুষ্নী নদী কিন্তু এসে তার ছবি দেখালাম, অনেক গল্প হলো আপনাদের সঙ্গে, অনেক কথা হলো। তবে আর কি গল্প করব বলুন, যখন আমরা গ্রামেগঞ্জে পৌঁছে যাই, গ্রামের কিছু ছবি তুলে ধরি, অনেকে এই ছবিগুলো দেখেন, আমরা কষ্ট করে তখন তৈরি করি না, অনেকে দেখেন, তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, আবার অনেকের ভালো লাগে, তারা আমাদের এইগুলো দেখে। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার গ্রামে গ্রামে গিয়ে ঠিক পৌঁছে যাবে, আর গ্রামে গিয়ে আপনাদের জন্য নতুন কিছু ছবি আবার তুলে ধরবে, যেগুলো আপনারও ভালো লাগে। কেন গ্রামের এই সৌন্দর্যায়ন, সবুজ সৌন্দর্যায়ন যদি আপনাদের না দেখাই, আমাদেরও একটু মনে কিন্তু ভাব, মানে গ্রামে গেলাম, গ্রামের এই সবুজায়নটা একটু দেখাতে পারলাম না, গ্রামের বাদাবনটা দেখাতে পারলাম না, গ্রামের মানুষজন কেমন বসবাস করে তাদের সেই চিত্রটা দেখাতে পারলাম না, এটা আমরা ভাবি, যার ফলে আমরা ধীরে ধীরে এই গ্রামেই চলে আসি। তবে এই গ্রামটা কেমন লাগলো আপনাদের? তবে এই গ্রামের যে বাদাবন সেটা কিন্তু একদম গভীর। তবে আমরা
এখান থেকে বেরোবো, বেরিয়ে আপনাদেরকে আবার কিছু দেখাবো। তবে আর বেশি সময় এখানে থাকবো না, কারণ একদম দুপুর টাইম, এই দুপুর নির্জন টাইমে অনেক সময় দেখা যায় যে একা খুব বোর লাগে। তো সেই হিসাবে আমি আরেকবার এই শুশুনিয়া নদীর এটা দেখিয়ে আর মহাদেবের সঙ্গে একটু কথা বলবো, কারণ ওখানে যেহেতু জঙ্গলে উনি বাস করে আছেন, উনি আমাকে আবার কী নির্দেশ দেন দেখি। ওনার নির্দেশে তো আমাকে চলতে হবে না, আমি চলবো, দেখি কী করা যায়। এই যে একটা ঘাট, এটা হচ্ছে পুরনো ঘাট। এই ঘাটটা দেখেছেন, এই যে ঘাটটা রয়েছে এটা পুরনো ঘাট। এটা কিন্তু এই শুশুনি নদীতে ঘাটটা রয়েছে, এই ঘাটটা। আর এই দিক থেকে আমরা এতক্ষণ এলাম, একদম জঙ্গল, প্রচুর জঙ্গল, দেখেছেন জঙ্গলটা, দেখেছেন জঙ্গল। আর এই জঙ্গলে এতক্ষণ আপনাদেরকে বেশ কিছু ছবি দেখালাম। আর এই ঘাটটা, যে ঘাটটাকে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ঘাট। আর ওই দিকে সেই বাদাবন, আর এটাই শুশনি নদী। তো এই শুশনি নদীতে ইতিমধ্যে জোয়ার ভাটার খেলা চলছে। তবে এখানে অনেক ছোট ছোট নৌকোগুলো, সেগুলো যেগুলো নদীতে আছে তার মধ্যে একটা দুটো নৌকা আমি দেখাতে পেরেছি। তবে এখন কিন্তু কথা বাবার সঙ্গে। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম, অর্থাৎ বাবার শ্রাবণ মাসটা হচ্ছে বাবার খুব প্রিয় মাস। তো সেই ক্ষেত্রে বাবার এই প্রিয় মাসে আর প্রচণ্ড রোদ, কিন্তু এখন এখানে কিন্তু রোদ, আবার কখন মেঘ, সেই মেঘের লুকোচুরি, আবার রোদের তাণ্ডব, সব মিলিয়েই গ্রামটা বেশ মজার। তবে বাবাকে একটু দেখানো দরকার, এর আগে আমি দেখিয়েছিলাম, তবে আরেকবার বাবার সঙ্গে একটু কানে কানে ফিস করে একটু কথা বলে নিই। দেখুন, বাবার সঙ্গে কথা বলে আপনাদের জানাবো যে এই শ্রাবণ মাসে বাবা কি বলতে চাইছে। চলুন এই বাবার সঙ্গে কথা বলা যাক। এই হচ্ছে শিবলিঙ্গ আর শিব মন্দির। মন্দির বলতে এখানে কিছু নেই, খোলা মাঠে খোলা জায়গাতে একটা শিলামূর্তি রয়েছে। আর সেই শিলামূর্তিতে পুজো হয়, এই যে এখানে পুজো হয়। আর যেহেতু শ্রাবণ মাসের আজকের প্রথম দিন, সেখানে কিন্তু বাবার পুজো তো হবেই। প্রথম দিন অর্থাৎ এই নয়, বাবার দিন কিন্তু সোমবার। তবে সোমবারে যতটা ভিড়ভাট্টা করে পুজো হয়, সেইভাবে হয়তো ভিড়ভাট্টা পুজো হয় না, কিন্তু নিত্য পুজো যারা করে তারা কিন্তু পুজোটা করে। তবে এই যে শিবলিঙ্গ একদম জঙ্গলে, আর এখানে একটা এই যে শিলামূর্তি, অর্থাৎ এই যে পাথরটি, আপনার দেখে প্রথমে মনে হবে এটা তো পাথর। হ্যাঁ, পাশে ইট পড়ে রয়েছে, এটাও একটা পাথর। এই যে পাকা রাস্তা হয়েছে, স্টোন রয়েছে, এখানেও পাথর। কিন্তু এই পাথরটা কিন্তু আলাদা রকম। এই পাথরটা দেখছেন, এই হচ্ছে সেই পাথর, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে এই যে লিঙ্গ বাবা। তবে যাই হোক, এই জঙ্গলে এসেও বাবার দর্শন মিলবে, এটা কিন্তু আমার খুব ভাগ্যের। কারণ আমি বেশ কিছু দর্শনীয় স্থানে পৌঁছে যাই, আর সেখানে গিয়ে আপনাদের দেখাই সাজানো গোছানো। এখানে হয়তো সাজানো গোছানো নেই, রোদ বৃষ্টি ঝড় জল মাথায় নিয়ে বাবা বসে আছে। আর পাশে মা মনসা দেবীর একটা ডাল রয়েছে, অর্থাৎ মনসা গাছের ডাল। তো এখানে বাবা যে এই যে বসে রয়েছে রোদ বৃষ্টি ঝড় নিয়ে মাথায় নিয়ে, বাবার তো কই অভিমান হয় না, বাবার তো কই রাগ হয় না। যত রাগ মানুষের, যত দুঃখ মানুষের, আর যত কথাই মানুষের। বাবার কাছে কি প্রার্থনা করব বলুন তো? তো একটাই প্রার্থনা করি, বাবা আপনি তো ভোলেনাথ, আপনি তো মহাদেব, দেবাদিদেব, আপনি যেন এই পৃথিবীর জীবজগতের মঙ্গল করুন। তবে আর একটা কথা বলবো, বাবা ধর্মের প্রতিষ্ঠা করুন, অধর্মের বিনাশ করুন। আর জীবজগতের জীবকুলের চৈতন্য হোক, আগামী দিনে যেন এই ধরিত্রীকে রক্ষা করে। কারণ মানুষ যেভাবে ধরিত্রীর উপরে অত্যাচার করা শুরু করেছে, পৃথিবীর উপরে অত্যাচার করা শুরু করেছে, তাতে কি প্রলয় দেখা দেবে না? তাতে কি দুর্যোগ আসবে না? এগুলো কিন্তু এইসব করার কারণেই কিন্তু এইসব ঘটনা ঘটছে। প্রকৃতি যদি তার নিজের গতিতে নিয়ম মাফিক চলতে থাকে, সেখানে কিন্তু অনেকটাই দেখা গেছে নিজে। এই যে নদীর চরটা দেখাই, একটা উদাহরণ দিয়ে বলছি। এখানে কিন্তু দেখবেন ছোট ছোট যে গাছগুলো জন্মেছে না, ওখানে কিন্তু দানা ফেলতে হয়নি। ওই নদীর চরে ভেসে আসা দানাগুলো আপন মনে ওখানেই বসে পড়েছে, আর ওখানেই চারা গাছ তৈরি হয়েছে। তো এইভাবেই কিন্তু তৈরি হয়, এইভাবেই চারা গাছ তৈরি হয়, এইভাবেই কিন্তু প্রকৃতি তার নিজের যে
নিজের মতন করে গুছিয়ে থাকা, নিজের মতন করে চলা, সেই জায়গায় যদি আমি আপনি বাধা দিই তাহলে কি ক্ষতি হবে না? এটা অনেক বড় প্রশ্ন। আগামী দিনে আপনাদেরকে ভাবতে বলা হয়েছে। ভেবে চিন্তা করে দেখুন প্রকৃতি রক্ষার ক্ষেত্রে আর নদীবাঁধ সংরক্ষণের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকা উচিত, নিশ্চয়ই আপনাদের ভাবতে হবে। কারণ আপনারা এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ জীব। আপনাদের দ্বারাই যদি কোনো সময় ধ্বংস হয় তো আপনারাই ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবেন। অন্য কোনো জীব কিন্তু অতটা আপনাদের মতন না, আমার মতন না। যাই হোক, অনেকগুলো গল্প আর অনেকগুলো যেন উপদেশ দিচ্ছি, সেরকম কোনো কথা নয়। এবারে এই রাস্তা দিয়ে আমরা এবার কিন্তু বেরোবো, কারণ কথা যখন দিয়েছি, পৌঁছে গেছি। আর কিছু গ্রামের চিত্র দেখাবো আর দেখিয়ে এবার আমাদের গন্তব্যস্থল বাড়ির দিকে। কারণ গ্রামে এলাম, গ্রামে কিছু ছবি দেখালাম না। শুশনি নদী আর শুশুনিয়া যেটা, সেটা কিন্তু পাহাড়, সেটা কিন্তু আবার এই জায়গায় নয়। আর শুশনিটা একটা নদী। তো এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। যাই হোক, এটা গুলোতে হবে না। তবে এই গ্রামটা দেখালাম, গ্রামের মানুষ কেমন, একটু এগিয়ে গিয়ে আমাদের একটু দেখাই যে এই জায়গাতে চাষযোগ্য জমি কিন্তু প্রচুর রয়েছে এখানেও কিন্তু। তবে এই যে পাকা রাস্তা হয়েছে, এগুলো কিন্তু কাদার রাস্তা ছিল এক সময়। এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে গেলে অনেকটাই কিন্তু কাদা ঘেটে ঘেটে তাদের যেতে হতো বা আসতে হতো। আর এই রাস্তায় এখন কিন্তু পাকা রাস্তা হয়েছে। আর আমার তো দিব্যি ভালো লাগছে, আপনি তো বুঝতে পারছেন। আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমি হব সেদিন ক্লান্ত। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সেদিন আমি ক্লান্ত হয়ে যাব, তবু কিন্তু গ্রাম আপনাদের দেখাবো। শহর আপনারা বরাবরই দেখেন, কিন্তু গ্রামের যে চিত্র, গ্রামের যে মানচিত্র, তার যে ভৌগোলিক পরিবেশ, তার যে জলবায়ু কতটা পরিবর্তন, সেগুলো এই যে দেখাচ্ছি। এই হচ্ছে গ্রাম, চাষবাসের জায়গা, আর ওই নদীর বাঁধ, এই হচ্ছে নদী, এই চাষবাসের জায়গা। এগুলো হচ্ছে এই আমন ধানের চাষ হয়েছে, এই আমন ধানের চাষ, এই যে এটা আমন ধানের চাষ। আর একটু দূরে ওই দিকে যদি যাই না, ওইদিকে একটা জায়গা রয়েছে নদী বাঁধ, ওটা একসময় ভেঙে গিয়েছিল, প্রচুর নোনা জল ঢুকে গিয়েছিলো। তবে এখানকার মাটি খুব উর্বর, এখানে ফসল কিন্তু ভালোই হয়। বুঝতে পারছেন, এইসব জায়গাতে ভালো ফসল হয়। আপনি যে দানাই পড়ে যাক, সে দানাতে কিন্তু গাছ হয়ে যাবে। আর এখানকার মানুষের তো আপনাদের প্রথমে বলেছি, গ্রামে গেলে দুটো ছাগল পাবেন, দুটো গরু দেখতে পাবেন, একটা খড়ের ছাউনি বাড়ি পাবেন, একটু টালির বাড়ি পাবেন। এগুলো কিন্তু গ্রামের। চলুন আমরা কিন্তু এবারে এগোবো। গ্রামের বেশ কিছু অপরূপ দৃশ্য, যেটা চোখে না দেখলে আপনার ঠিক বুঝতে পারবেন না। এই গ্রামের কিন্তু একটা পুকুর রয়েছে, সেখানে স্নান করে ছেলেরা। তারা কিন্তু সকালে যখন অনেক জায়গায় কাজকর্মে চলে যায়, তারপরে যখন দুপুরে খাওয়ার টাইমে তখন বাড়ি আসে, তখন তাদের স্নানের জায়গা ওই যে আমাদের মতন তোলা জল, সেটা লাগে না। এই দেখুন। আচ্ছা, আর একটা ছবি না দেখালে পারি না। মায়ের কাছে কত আবদার দেখুন, এটা না দেখলে বুঝতে পারবেন না। মায়ের কাছে আবদারটা দেখেছেন? এটা হচ্ছে মায়ের কাছে আবদার। আমরা এই কথাই কেন বললাম? মা যখন সন্তানকে দুগ্ধ পান করান, তখন সামনে পেছনে আগে কে রয়েছে এত দেখার দরকার নেই। সন্তান যেমন আপন মনে দুধ পান করছে, তখন মা আস্তে আস্তে করে মুখ নাড়ছে। খাবার দেওয়া হয়েছে খড়, অর্থাৎ এই যে ধান পেকে যাওয়ার পরে যে খড়টা হয়, সেটা কিন্তু দেওয়া হয়েছে মাকে। আর মা কিন্তু দিব্যি এইভাবেই নিজের সন্তানকে প্রাণ ভরে দুধ খাওয়াচ্ছেন। আর সেই ছবিটাই তুলে ধরলাম। আচ্ছা, আমি একটু চলুন আর একটু করে এবারে ধীরে ধীরে এগোবো। আমি বলেছিলাম, এই যে দেখেছেন, এদের কাছে জানেন এই যে গ্রামে বাস করা সহজ সরল মানুষগুলোর কী জীবনযাপন। আপনারা এই একটু জল দেখে বলবেন, আহ কি ঘোলা জল, স্নান করব। এদের কিন্তু সেই মনে হয় না। দেখো, ঘোলা জল, কিন্তু ঘোলা জল তাতে কি, স্নান করে বাড়ি ফিরে আবার কাজে পৌঁছতে হবে। এই হচ্ছে গ্রামের মানুষ। শহর আর গ্রামের কতটা ডিস্টেন্স, কতটা ফারাক দেখেছেন? কতটা সহজ সরল হলে এই গ্রামে তারা জীবনযাপন করে। আর শহরের মানুষের সকাল থেকে উঠলে যেন কত বেশি কাজ রয়েছে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আর এদের
ওই সকাল থেকে মাঠে যদি কাজের জায়গায় যায় কাজের জায়গায়, নাহলে পড়াশোনার জায়গায় পড়াশোনা, আবার দুপুরে এসে সেই স্নান, তারপরে আবার খাওয়া দাওয়া, তারপরে আবার গন্তব্যস্থলে আবার ঘুমোতে যাওয়া, তারপরে আবার কাজে। এইখানেই দাঁড়িয়ে কিছুটা চিত্র আপনাদেরকে দেখালাম, তুললাম। তো আমি বরাবর তো গ্রামে যাই, আর আমাকে মাঝে মাঝে এই গ্রামের চিত্রগুলো তুলে এই কারণে দেখাই, ভালো লাগে, আমার খুব ভালো লাগে। দেখেন আরেকবার দেখাই, সেই কথাটা আবার একবার মনে পড়ে গেল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেখুন, মায়ের দিকে একবার তাকান আর সন্তানের দিকে একবার তাকান। যদিও ওখানে দুধ পড়ছে কিনা জানি না, ও কিন্তু বারবার মায়ের দুধের, যেখানে মা দুধ দেয় যে জায়গাটা স্তনটা, সেখানে কিন্তু বারবার খোদা মারছে, ধাক্কা দিচ্ছে, যদি আরেকটু দুধ পাওয়া যায়। তো যাই হোক, এই দৃশ্যটাকে আপনাদের কেমন লাগে নিশ্চয়ই আমাদের জানাবেন। তবে আমরা গ্রামের দৃশ্য থেকে এবারে কিন্তু এখানে এটা দেখালাম, এরপরে আবার বেরোতে আরও কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। চলুন এগোতে থাকি। আর কিছুটা দূরে এগিয়ে এলাম, এগিয়ে এসে দেখি কাকাবাবু কাকিমা বসে রয়েছে। কারণ কাকাবাবু একটা গামছা হাতে করে নিয়ে, এই দেখুন গামছা হাতে করে নিয়ে এবারে কাঁধে দেবে। তার মানে কাকাবাবুর কিন্তু এখানে কয়েকটা ছাগল রয়েছে। আর পাশাপাশি যদি দেখাই, সেই যে বলেছিলাম গ্রামে যতটা এগোবেন তত সেখানে কিন্তু দেখতে পাবেন বেশ কয়েকটা গরু থাকবে বাড়িতে, কয়েকটা ছাগল থাকবে, একটা কি বলা যেতে পারে টালির বাড়ি। সেই পাকাভুক্ত যে সেই বড় বাড়ি তা নয়, কিন্তু পাকা রাস্তাটা হয়েছে। একসময় এখান থেকে কাদাতে করে যেতে হতো সেই বাজার। এখান থেকে বাজার যেতে হলে অনেকটা দূরে যেতে হয়। সেই পাকা রাস্তা কত দূরে একসময় ছিল। আজকে কিন্তু এই রাস্তা পাকা হয়েছে, তবে পাকা মেরামতি এখনও ঠিক মতন হয়নি, এটা যেমন ঠিক। কিন্তু পাকা রাস্তাটা যে কাকাবাবু পেয়েছে, একটু কাকাবাবুর সঙ্গে কথা বলি, কাকিমার সঙ্গেও কথা বলবো। তবে এই গ্রামে আসলে আমরা কিন্তু গ্রামের মানুষদের সুখে দুঃখের কথা তুলে ধরি। কাকাবাবু, এই তো একসময় কাদায় কিন্তু আপনাদের যেতে হতো, হ্যাঁ এখন তো পাকা রাস্তা হয়েছে, হ্যাঁ ইলেকট্রিসিটি হয়েছে, হ্যাঁ পানীয় জল আছে, হ্যাঁ, এখন তো কোনো সমস্যা আপনাদের নেই। না না ওই মাঝে মাঝে নদীর বাঁধটা ভেঙে একটু নোনা জল ঢুকে যায়। না, জল ঢুকে এইটুকু রাস্তাঘাটের অবস্থা না। হ্যাঁ, সুন্দর ছিল আগে, সুন্দর ছিল। আচ্ছা, এই যে নদীটা, ওটা তো সুজনি নদী, শুশুনি। হ্যাঁ, ওটা চুনকুড়ি, এটা সুজনি। শুশুনি, হ্যাঁ তো ওই জঙ্গলটা ওই ধারে রয়েছে, হ্যাঁ। বাদাবনটা রয়েছে। হ্যাঁ। তো ওখানে মানুষ বসবাস করে না? না, জঙ্গলে বাস করেনি, ওর ওপাশেও মানে বসবাস করে। কিন্তু জঙ্গলটা বড়, জঙ্গলটা বড়, বেশ বড় জঙ্গল দেখলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? এটা সিংহমাদ। আচ্ছা, এর এই পাশটা ফটিকপুর, এই যে এইটা পাশটা দুর্গানগর। এটা দুর্গানগর, এটা ফটিকপুর। এটা ফটিকপুর, এটা হচ্ছে সিংহমাদ। আচ্ছা, আপনার বাড়ি এইটা? এই যে এইটা ও পাকা বাড়ি করেছেন? হ্যাঁ, পাকা বাড়ি বলতে সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি বলছেন পাননি, কাকাও পেয়েছে। না না, আমার তাই না, ছেলে একটা ঘর পেয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাকু কি নাম? দীপক মণ্ডল। দীপক মণ্ডল। কাকাবাবুর সঙ্গে এতক্ষণ কথা বললাম, আর কাকাবাবুর এই যে গ্রামের দৃশ্যটা সেটাও তুলে ধরলাম। আর কাকিমা কোনো জায়গা থেকে বাপের বাড়ি ছিল, আর শ্বশুর বাড়িতে আসার পরে কাকিমা এখন সংসার করছে এখানেই এসে। আর এখানে সংসার বলতে এখন দেখতে পাচ্ছি কাকিমার অনেকগুলো ছাগল, দেখেছেন এত ছাগল রয়েছে, গরু রয়েছে। তার পাশাপাশি এই যে গ্রামের মানুষগুলি, এরা কিন্তু খুব সহজ সরল হয়। আর কাকিমার বাপের বাড়ি কোথায় ছিল নিশ্চয়ই খোঁজ নেবো। কিন্তু এখন কাকিমা বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাপের বাড়ি দুর্গানগর। দুর্গানগর, অর্থাৎ এই জায়গাটা কিন্তু দুর্গানগর একটা সাইডে রয়েছে, অর্থাৎ ওই সাইডে বাপের বাড়ি, এখন শ্বশুর বাড়ি হয়ে গেছে ফটিকপুর। হ্যাঁ। মানে এই যে পাশাপাশি দুটো গ্রামে কিন্তু বিয়ে হয়েছে আমার কাকিমার। আর কাকিমা গ্রামের এই পরিবেশে কিন্তু মানুষ। আচ্ছা কাকিমা, কি এই যে আপনাদের ধরুন ছাগল গরু, এটাই তো আপনাদের সংসার? হ্যাঁ, আর মাঠে কি চাষ হয়? ধান চাষ। মানে মাঠে চাষ হয়, সেটা হচ্ছে ধান চাষ। ধান তো এই বছর ধান চাষ হবে বলে মনে হচ্ছে? তোলা তো নেই, অনেক তো বীজ ধানের তোলা দেখলাম তো ওই দূরে রয়েছে। পচে গেছে আছে, পচে গেছে আছে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? না না, খাওয়া দাওয়া কখন হবে? এই একটা দেড়টা একটা। গ্রামের মানুষ তো অত দেরি করে খায় না, তাড়াতাড়ি করে খেয়ে নেয়। শহরের মানুষ 10টায় খায়, আপনারা তো তাড়াতাড়িও খাবেন। না না, হয় কাজকর্ম। এই যে কথাটা বললাম যে গ্রামের মানুষ কিন্তু সেই কাজের ফাঁকে যখন সময় পায়, তারা কিন্তু সেই যে 1টা-1:30 কখন বেজে যায় নিজেরাই জানে না। তবে হ্যাঁ, এই যে তাদের সুখ রয়েছে, এটা একটা আলাদা। আর একটু জায়গা দেখাই যেখানে কাকিমা এই গ্রাম থেকে আমরা যদি বেরিয়ে আবার ওই দিকে যাই, তাহলে সেই যে পাকা রাস্তা সেখানে চলে যেতে পারবো। হ্যাঁ।
কতগুলো ছাগল রয়েছে সেটা বলুন তো আগে। আমাদের 10খানা আছে। 10খানা ছাগল, আর গ্রামে গেলে 10খানা ছাগল দেখতে হবে। আর একটা কাকাবাবুকে দেখাই, ওই যে দূরে দেখেছেন মাছের খাবার দিচ্ছে। এই গ্রামে কিন্তু দুটো জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু অবসর টাইম যেটুকু পায় তারা কিন্তু গ্রামে যারা থাকেন তারা কিন্তু ঘুরে ফিরে খায় না। তারা যখনই সময় পান কেউ মাছের খাবার, কেউ দেখেছেন এই যে ছাগলের খাবার, অর্থাৎ এই যে পরিচর্যা করে ধীরে ধীরে জীবন কেটে যায়। এই জন্য বলেছি গ্রাম আর শহর যে কতটা ফারাক, কতটা ডিফারেন্স রয়েছে, সেটা কিন্তু এই ছবি দেখার পরে আপনারা শহরতলিতে যেহেতু বসবাস করেন, শহরের ছবি আর গ্রামের ছবি দুটো পাশাপাশি যদি আমরা তুলে ধরি তাহলে কিন্তু গ্রাম যে কতটা মনোমুগ্ধকর, আর অক্সিজেন আপনি একদম এখানে এলে ফ্রি অক্সিজেন, মানে যেটাকে বলা হয় মুক্ত বাতাস আপনি পেয়ে যাবেন। যাই হোক, এই গ্রামের ছবিটা তুললাম, কাকাবাবু কাকিমার সঙ্গে কথা হলো, এবং কাকিমা যে এখানকার একদম একদিকে দুর্গানগর একদিকে ফটিকপুর, আর তার পাশাপাশি এই জায়গায় বসবাস অর্থাৎ ফটিকপুরে বসবাস, সেই ছবিগুলো আমরা তুলে ধরলাম। এবার আমরা ধীরে ধীরে এগোবো, এগোতে এগোতে আরও কিছু চিত্র তুলে আপনাদের দেখাবো। একটু এগিয়ে এলাম, এসে দেখলাম একটা স্কুল রয়েছে, কিন্তু স্কুলটা এই মুহূর্তে যেভাবে ভগ্ন অবস্থায় রয়েছে, তবে সে স্কুলটা একসময় গিরিশচন্দ্র হাই স্কুল নামে পরিচিত ছিল। তবে এই ফটিকপুর এলাকার কিন্তু স্কুল, এই স্কুলে প্রচুর ছাত্রছাত্রীরা আসতেন, পড়াশোনাও হতো, কিন্তু এই মুহূর্তে তার অবস্থা রয়েছে পুরো ভগ্ন। তবে যাই হোক, এই গ্রামের পরিবেশটা আমি আরেকটু দেখাই। একটা বাচ্চা একটা পুটপুটে দেখেছেন, এই দেখেছেন কেমন হচ্ছে, এদিকে তার পিসি না দিদি জানি না, তবে পিসি যখন জল নিচ্ছে তখন কিন্তু সেই জলের সঙ্গে খেলছে। এই দেখুন ছবিটা দেখুন, মজা দেখেছেন? গ্রামে যখন এই দৃশ্যগুলো আপনারা যখন দেখেন কেমন লাগে। হ্যাঁ, আর ওই যে জলে যদি সাঁতার কাটতে হয় দেখেছেন, দূর থেকে দেখাচ্ছি কীভাবে সাঁতার কাটা হয়। এইভাবেই সাঁতার শেখানো হয় গ্রামে, কারণ গ্রামে যদি এইভাবে না সাঁতার শেখানো হয়, গ্রামের মানুষরা তারা জানে যে অনেক সময় দেখা যায় জলে পড়ে গেলে তাদের কিন্তু নিজস্ব ক্ষমতা থাকে না তখন। সেই ক্ষেত্রে এই গ্রামে কিন্তু এই যে দূর থেকে দেখাই, ওই দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা, সে কিন্তু দুটো ওই যে কীভাবে জলে সাঁতার কাটছে একটু দেখালাম। তবে এই যে স্কুলটা এখন ভগ্ন অবস্থায় রয়েছে, আমার মনে হয় সরকারি কোনো তত্ত্বাবধান হলে হয়তো এই এলাকার স্কুলটা আগামী দিনে আবার পড়াশোনা আবার সেইভাবে জেগে উঠবে, আবার পড়াশোনার জায়গাটা ঠিকঠাক থাকবে। তবে এটা দেখা সরকারেরই, আমাদের যেহেতু এই জায়গায় এসেছিলাম সেই হিসাবে আপনাদের কাছে তুলে ধরলাম। তবে কাছে গিয়ে আর কি দেখাবো, এই দেখতেই পাচ্ছেন স্কুলটা। তবে যাই হোক, আমি একটু কাছে যাব, একটু পরেই যাব। স্কুলটার কাছাকাছি একটু চলে এলাম, অর্থাৎ এটা ফটিকপুর এলাকার এই স্কুল গিরিশচন্দ্র জুনিয়র হাই স্কুল। সেই হাই স্কুলের বর্তমান পরিস্থিতি ভগ্ন, কারণ এই স্কুলে পড়াশোনা হতো এক সময়, কিন্তু এখন স্কুলের যা পরিস্থিতি রয়েছে তাতে করে পড়াশোনা তো দূরের কথা, তার পরিকাঠামোরই হাল বেহাল। অর্থাৎ এই স্কুলের কি অবস্থা রয়েছে আমরা নিশ্চয়ই জানি না। তবে স্কুলের কাছাকাছি আসতে কাকাবাবুদের জিজ্ঞাসা করলাম যেখানে একটা স্কুল ছিল সেই স্কুলটা কেমন রয়েছে, কিন্তু স্কুলের এই হচ্ছে স্কুল কিন্তু এখন ভাঙাচোরা রয়েছে। তবে আপনার ঢুকতে ভয় লাগবে, কেন স্কুলটা একেবারে ভাঙাচোরা রয়েছে। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে স্কুলের মাঠ, আর এখানেই এই যে বাচ্চা ছোট ছোট একদম কচি কচি গরুগুলো তারা চলে বেড়াচ্ছে। যাই হোক, এই স্কুলের এই অবস্থা আপনাদের তুলে ধরলাম, দেখালাম গিরিশচন্দ্র জুনিয়র হাই স্কুল ফটিকপুর এলাকার। আর এই স্কুলের হাল এখন কিন্তু বেহাল, অর্থাৎ কি পরিস্থিতি, কেনই বা স্কুল বন্ধ হয়েছে সেটা আমরা বলতে পারবো না। তবে এখান থেকে আমরা যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো, আর সেই হিসাবে আমরা এই ছবিটা তুলে ধরলাম। আপনারা যদি জানেন যে স্কুল কেন বন্ধ হয়েছে, কি হয়েছে, সেটা আপনারাই বলতে পারবেন। আমরা শুধু চেষ্টা করেছি এটা দেখানোর জন্য। তবে একটু এগিয়ে গিয়ে দেখাবো, কারণ আমরা একটু এগোতে এগোতে দেখাবো বলতে দেখি মহাদেবের ভিঙ্গি কিন্তু এই জায়গাটায় রয়েছে। আর এই গ্রামেগঞ্জে কিন্তু সেইভাবে কিন্তু শঙ্কর, অর্থাৎ বিভিন্ন সময় দেখা গেছে প্রজনন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে সেখানে দিয়ে করা হয়। এখন উন্নত মানের যে সমস্ত প্রাণী বন্ধু আছে তারা সেইভাবে করে। তবে এখানে কিন্তু একটা দৃশ্য আপনাদের দেখাই, এখানে কিন্তু সেই যে গ্রামের যে সেই ঐতিহ্য আজও ধরে রেখেছে এই গ্রাম বাংলার মানুষ। একটি গাভী রয়েছে পাশে, তার পাশাপাশি মহাদেবের যে ভিঙ্গি অর্থাৎ আমরা বলি ষাঁড়, সেই ষাঁড় কিন্তু ইতিমধ্যে এই দেখেছেন, এটাই হচ্ছে সেই পরিস্থিতি। যাই হোক, আপনাদের তুলে দেখালাম গ্রামের মানুষ এখনও পর্যন্ত সেই বিশ্বাসী যে প্রজনন করাতে গেলে যেভাবে একটা গাভীকে একটা ষাঁড়ের কাছে পৌঁছে দেওয়া হয়, সেই ছবিটা আপনাদের দেখালাম। কারণ এখনও পর্যন্ত সেই জায়গাগুলো গ্রাম বাংলায় রয়েছে। তবে গ্রামের প্রাণীবন্ধু যারা রয়েছে তারা কিন্তু অনেক সময় দেখা গেছে এখন কৃত্রিমভাবে সেইভাবে ক্রস অর্থাৎ জার্সি যে সমস্ত গরুগুলো হচ্ছে সেগুলো কিন্তু এইভাবে নয়,
এটা হচ্ছে একদম প্রকৃতিগতভাবে যেভাবে আগেকার দিনে যেভাবে প্রজনন হতো ঠিক সেইভাবেই কিন্তু এই ছবিটা। আমরা একটু দূরে চলে এলাম কারণ ভয় করছে যদি তেড়ে আসে, সেই হিসাবে দূর থেকেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। তবে গ্রামের সৌন্দর্য কেমন লাগছে নিশ্চয়ই আমাদেরকে জানাবে। ওই যেতে যেতে গিরিশচন্দ্র জুনিয়র হাই স্কুলের কাছ থেকে একটু এলাম, দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা স্কুলটা বন্ধ হয়ে গেছে, অবস্থা তো খুবই খারাপ। এই স্কুলটা বন্ধ হওয়ার পরে এখানকার যারা ছাত্রছাত্রী বা এখানকার যারা স্থানীয় যে সমস্ত শিক্ষক থেকে পড়াশোনা যারা করতে যায় তারা কিন্তু এই মুহূর্তে অনেক দূরে যেতে হয়, তাদের তো অনেকটা কষ্টই হয়। তবে কাছাকাছি একটা স্কুল হয়েছে, সেটা কত দূরে রয়েছে? এই তো সামান্য কাছে। তবে এই স্কুলটা ভালো স্কুল ছিল, এখানে পড়াশোনা তো হতো। হ্যাঁ অবশ্যই হতো। হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সরকার অনুমোদন দেয়নি, বন্ধ। সরকার অনুমোদন দেয়নি, কিন্তু অনেক প্রাইভেট স্কুলও কিন্তু এখন বিভিন্ন জায়গায় পড়াশোনা করাচ্ছে। সরকারের কাছে আবেদন করেছিল, মানে আর্থিক কন্ডিশন সেভাবে ছিল না, যার ফলে এই পরিস্থিতি আছে। আপনার বাড়ি এখানে তো? কি নাম দাদা আপনার? গৌতম মন্ডল। অর্থাৎ বোঝা গেল, দাদার সঙ্গে কথা বললাম যে এখানে সত্যিকারের একটা স্কুল হলে আরও ভালো হতো, কিন্তু একটু দূরে ডাকি একটা স্কুল রয়েছে। যদিও আমরা স্কুলের ছবিটা তুলে দেখালাম, আর এখানে কিন্তু পাকা ঝাঁচাক থেকে রাস্তা হয়েছে, দেখেছেন কাকিমা, বৌদি, দিদিমা সবাই কিন্তু এই জায়গাটা রয়েছে। এই যে দিদিমা রয়েছে, দিদিমা বাচ্চা কোলে করে রয়েছে। আমি কিন্তু যখন গ্রামে ঢুকে যাই তখন কিন্তু এই গ্রামের কিছু চিত্র কিন্তু আপনাদের তুলে ধরি। এখন কিন্তু সেই মেট্রো রাস্তা নেই, আর দেখেছেন মাছ ধরার জন্য কিন্তু এইগুলো কিন্তু গ্রামে বেশ খুব প্রচলিত রয়েছে। এই যে এই জাল দিয়ে কিন্তু মাছ ধরা হয়, এগুলো কিন্তু গ্রামে গ্রামে যেখানে সেখানে পেতে দেওয়া হয়, অর্থাৎ মাঠে পেতে দিলে কিন্তু মাছ পড়ে যায়। অর্থাৎ এই মাছটা কিন্তু আর কিনে খেতে হবে না, যদি ওই মাঠের থেকে মাছটা চলে আসে তাহলে সংসারের একটা জায়গা আপাতত একটা হয়ে গেল যে মাছটা আপনার খেতে গেলে আর কষ্ট করে কিনে আনতে হবে না। তবে এই ছবিটা একটু দেখালাম, আর গ্রামের মানুষ কতটা সহজ সরল হয়। তোমার মুখের দিকে হাসিটা দেখো তো, কতটা সহজ সরল, আর কোলে বাচ্চা রয়েছে। তো যাই হোক, এই গ্রামে এসে অর্থাৎ আপনাদের কথা দিয়েছিলাম শুষ্নী নদীর ধারে যাব, শুষ্নী নদী দেখালাম, তার জঙ্গল দেখালাম, এখানকার গ্রামের যে চিত্র সেটাও তুলে ধরলাম, আর গ্রামের যে নিজস্ব যে একদম সৌন্দর্য সেটাও আপনাদের দেখালাম। সব মিলিয়ে এবারে ধীরে ধীরে আমাদের পালা বাড়ির দিকে, আমরা এবার বাড়ির দিকে ধীরে ধীরে রওনা দেবো। আর এই জায়গা দুটো অঞ্চলই পাশাপাশি, একটা হচ্ছে বুদাখালী আর একটা হচ্ছে নারায়ণপুর। এই দুটো অঞ্চলের এই হচ্ছে রাস্তা, আর এর উপর দিয়েই খানিকটা গেলেই একটা সেতু পড়বে, যে সেতুটা এখন দুটো ঢেকে আসছে, দেখেছেন পুরো মেঘ ঢেকে আসছে। আমরা যতটা বেরোতে চেষ্টা করছি কিন্তু এই মেঘগুলো এমনভাবে ঢেকে আসছে, হঠাৎ করে হয়তো বৃষ্টি এসে যেতে পারে। তবে যাই হোক না কেন, আমরা এবারে আমাদের তো বেরোতে হবে, কারণ গ্রাম যতটুকু দেখানোর আমি ততটা দেখিয়েছি। তবে এই গ্রামের যে রাস্তাটা হয়েছিল এক সময়, এই ছবিটা দেখাই একটু। এই যে ঢালাই রাস্তা নির্মাণ, অমূল্য মণ্ডলের বাড়ির নিকট হইতে নিধুরাম গায়েন বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার 470 মিটার, 2 কিমি 470 মিটার। এই যে ছবিটা সব বুঝতেই পারছেন, এগুলো কিন্তু গ্রামের উন্নয়নের কাজ। আর ছবিগুলোও দেখালাম। কিছুটা এগিয়ে এলাম, এসে দেখাবো আপনাদের এই যে চুনকুড়ি নদীর একটা চর দেখাচ্ছি আপনাদেরকে। এটা এক সময় কিন্তু বড় নদী ছিল, আজকে সেই নদীটা কিন্তু মজে গিয়ে অনেকটাই ছোট হয়ে গেছে, এখন খাল তৈরি হয়ে গেছে। এইটা চুনকুড়ি নদী, আর পাশে কয়েকটা বাড়ি হয়েছে। এই বাড়িগুলো এখন দেখতে পাচ্ছেন এটা টিনের বাড়ি, কিন্তু সেই মতন পাকা বাড়ি কিন্তু গড়ে ওঠেনি। তবে শহরের থেকে যে গ্রাম, এখানে কিন্তু এখনও ইটের মেঠো রাস্তা। তবে এই যে রাস্তাটা যেটা হয়েছে সেটা একটু দেখাই আপনাদেরকে, এটা কিন্তু পাকা রাস্তা হয়েছে। আর আমার এক বৌদি এখন একটা গরু নিয়ে এসে দাঁড়িয়ে আছেন, সেই দেখতে পাচ্ছেন ওই যে একটা বাছুর নিয়ে এখানে বেঁধে দেবে, তারপরে সারাদিন বাঁধা থাকলো, আবার জল খড় যেটা গ্রামের হয় আর কি, সেই গ্রামের প্রকৃতির সঙ্গে গ্রামের মানুষ যেভাবে খাপ খাইয়ে নিয়েছে। তবে আমরা শহরে যারা বসবাস করে থাকি, শহরের সঙ্গে গ্রামের কতটা যে ফারাক রয়েছে সেটা দেখে বুঝতে পারছেন। তবে এই যে গ্রামের মানুষ খুব সহজ সরলভাবে জীবনযাপন করে। তবে এই দিকে দেখাই যে চুনকুড়ি নদীর এক সাইডে দেখা গেছে প্রচুর মাছের চাষের জায়গা, এগুলো কিন্তু মাছ চাষ করা হয়। এই যে এইগুলো যেটা দেখাই, দূর থেকে দেখাই, একটু আপনাদের দেখাই, এটা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু মাছ, এখন প্রচুর মাছ চাষ হয়। বিশেষ করে এইখান থেকে মাছ কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। বিশেষ করে সমুদ্রের যে পরিস্থিতি রয়েছে তাতে করে মাছের যে সংকট দেখা দিয়েছে, সেই মাছ কিন্তু উৎপাদন এখন গ্রামেগঞ্জে বেশিরভাগই হচ্ছে, যার ফলে সেই মাছ কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। তবে আমরা যখনই গ্রামে পৌঁছাই তার কিছু চিত্র কিন্তু তুলে ধরি। বিশেষ করে এই যে সব নদী যেগুলোর নাম অজানা, ভারতবর্ষের অনেক নদী রয়েছে, কারণ পৃথিবীর ইতিহাসে ভৌগোলিক মানচিত্রে সুন্দরবনের বেশ কয়েকটা নদী, আমরা তার মধ্যে কিছু নদীর নাম, যেমন চুনকিড়ি নদী, শুষ্নী খাল, চুনকিড়ির খাল, আর যে সমস্ত নদীগুলো ছিল সেগুলো আমরা দেখিয়েছিলাম। এগুলো কিন্তু ভৌগোলিক মানচিত্র থেকে আজও পর্যন্ত রয়েছে। তবে ধীরে ধীরে এই নদীগুলোর হাল কী হাল সেগুলো আমরা যদি না সরাসরি ছবিতে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই নদীগুলোর পরিস্থিতি বর্তমান কেমন রয়েছে। আমরা একটু এগিয়ে গিয়ে দেখাই, এগুলো ইতিমধ্যে কিন্তু নদীর চর রয়েছে ঠিকই, তবে নোনা জল আসলেও এখানে কিন্তু একটাই সমস্যা,
গাছপালাগুলো যেগুলো নদীর চরে হয়, যেমন বানি, কেওড়া, গরান, গেঁয়ো, এই সমস্ত গাছগুলো নদীর চরে হয়ে থাকে। তবে এই নদীর চরটা ইতিমধ্যে বেশ কিছু গাছ রয়েছে ঠিকই, তবে কিছুটা ফাঁকা রয়েছে। তবে গ্রামীণ পরিবেশ, এখানকার মানুষ যারা বসবাস করে আছে তারা কিন্তু এই নদীর চরের পাশাপাশি বসবাস করে আছে। জনসংখ্যা যত বাড়ছে, মানুষের তত বসবাসের জায়গা যেমন সংকট, তেমনি এখানে বসবাস করার জন্য বিভিন্ন জায়গায় তাদের বসবাস করতে হচ্ছে। তবে গ্রামীণ এই যে চালচিত্র যেমন তুলে ধরি, আজকের কিন্তু সেই গ্রামীণ চালচিত্রগুলো ধীরে ধীরে তুলে ধরছি। আর আমাদের কথা ছিল যে শুষ্নী নদী, সেটা কেমন দেখালাম। তার পাশাপাশি বাড়ি যাওয়ার পথে এই যে এলাকার ছেলেপুলে যারা রয়েছে, যাদের সঙ্গে একটু কথা বললে ভালো লাগবে, তো একটু কথা বলবো। গ্রামের মানুষ, এই যে এগিয়ে এলাম, এবার তাদের সঙ্গে একটু কথা বলা, কারণ এখানে একটা দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে আর একটা পুরনো বটগাছ। আর বটগাছের গল্প তো আপনারা সবাই জানেন। এই বটগাছের গল্পটা, কারণ আমরা বললে একটু ভুল হবে, পৌরাণিক তথ্য অনুযায়ী বটগাছের একটা গল্প রয়েছে। বটগাছকে আশীর্বাদ দিয়েছিলেন সীতা দেবী, অর্থাৎ যখন রাম, লক্ষ্মণ, সীতা যখন কোনো একটা জায়গায় অর্থাৎ দশরথের শ্রাদ্ধ দিতে গিয়েছিলেন, তখন ফুল্গু নদীতে যখন শ্রাদ্ধ হচ্ছিল, তখন সেই মুহূর্তে কোনো কাজের জন্য রাম লক্ষ্মণ যখন বেরিয়ে যায় জোগাড়যন্ত্রী করতে, হঠাৎ করেই এসে দেখে শ্রাদ্ধ শান্তি হয়ে যায়। তারপরে একে একে প্রত্যেককে বলে কিভাবে হয়, যেহেতু সীতাদেবী শ্রাদ্ধ দেওয়ার পরে সত্যি কথা বলেছিল, তাতে করে অনেকেই বলেছিল, যেমন এই গরু দেখছেন এও মিথ্যা কথা বলেছিল, তুলসী গাছ সেও মিথ্যা কথা বলেছিল, ফুলগি নদী সেও মিথ্যা কথা বলেছিল। এগুলো পৌরাণিকের কথা, সেগুলোই বলছি। ব্রাহ্মণ যিনি পুজো করেন তিনিও মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু একমাত্র সত্যি কথা এই বটগাছ বলেছিল। এই বটগাছের জন্য আজও কিন্তু সেই বটগাছ চির অমর, যার এই গড়াতে বা এই যে তার নিচে যদি কেউ থাকে, বসে থাকে, সেখানে কিন্তু আজও পর্যন্ত সেই ঠান্ডা আরামদায়ক সেই জায়গাটা হয়ে থাকে। তবে যাদের অভিশাপ দিয়েছিল, তুলসী গাছকে যেমন অভিশাপ দিয়েছিল, এরা সবাই মিথ্যা কথা বলেছিল, এটা আমাদের পৌরাণিক মতে জানা। তবে যেভাবে আমরা বলছি, এই বটগাছের গল্পগুলো কেন বললাম, যে বটগাছের নিচটা কতটা পবিত্র। এই দেখুন, অনেকটা দূর থেকে এলো, তারপরে এসে এই বটগাছের কাছে একটু দাঁড়িয়ে পড়লো, আর বটগাছের কাছে কতটাই মনোদায়ক, মনোরম জায়গা, আর কতটা আরাম, এরাই বলতে পারে বটগাছের কাছে কতটা আরাম। খুব ভালো আরাম। এই বটগাছে করে সবসময় আমরা থাকি, আবার খাওয়ার সময় বাড়িতে যাই, আবার বিকেলবেলা, দুপুরবেলা সবসময় জন্য এখানে বসি। যখন প্রচণ্ড রোদ হয় তখন কোথায় থাকেন? বাড়িতে থাকি, আবার এখানে আসলে রাস্তায় থাকলে বটগাছে করে বসি। অন্য তো গাছ রয়েছে, অনেক গাছ, বানি গাছ, আরও অন্য গাছ রয়েছে। বটগাছে করে যে আরাম, সেটা সেই আরামটা কি অন্য কোথাও পাওয়া যায়? এই বটগাছে আরাম পাওয়া যায়। অর্থাৎ বোঝা গেল যে এখনও পর্যন্ত সেই বটগাছকে যে আশীর্বাদ সীতাদেবী দিয়েছিলেন, আজও কিন্তু সেই বটবৃক্ষ মানুষকে যে ছায়াদান শুধু নয়, অক্সিজেন থেকে শুরু করে সমস্ত দান করেন এই গাছগুলি। তবে সুন্দরবনের প্রচুর গাছ রয়েছে যে গাছগুলো এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। আপনি কিন্তু নিমের গাছ দেখেন, এই এলাকায় দেখবেন প্রচুর নিম গাছ রয়েছে। আর নিম গাছ এখন কতটা গুরুত্ব সেটা আমাদের কাছে নয়, যারা বিদেশে থাকেন তারা কিন্তু নিম গাছের গুরুত্ব অনেকটাই দিয়েছে। তবে এই সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেখানে পৌঁছে যাবেন, সেখানে দেখবেন প্রচুর গাছ রয়েছে। যেমন একটু দূরে দেখাই, এখনও পর্যন্ত কিন্তু একটা ভেতরে রয়েছে সেই যে বানি গাছ এখনও রয়েছে, ওইটা দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু মেঠো রাস্তা, অর্থাৎ একসময় মাটির রাস্তা ছিল, এখন কিন্তু পাকা রাস্তা হয়েছে। আর গ্রামের মানুষ সেই পাকা রাস্তা পাওয়ার পরেই তারা কিন্তু দিব্যি সাইকেল গাড়ি নিয়েই ধীরে ধীরে বাজারে চলে যায়। এগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। তবে জলবায়ুর পরিবর্তনের হওয়ার ফলে অনেকটাই কিন্তু সমস্যা, কখনো ঝড় ঝঞ্ঝাট, আবার কখনো বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো কিন্তু হয়েই থাকে। তবে প্রকৃতিগতভাবে যা হয় সেগুলো কিন্তু আমরা তুলেই ধরি। আজ আমরা যেমন পৌঁছেছিলাম তার কিছুটা ছবি, সেগুলো কিন্তু তুলে ধরলাম, আর কিছু গল্প করলাম, আড্ডা মারলাম, আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম। এবার ধীরে ধীরে বেরোবো আমাদের গন্তব্যস্থল বাড়ির দিকে। চলুন ধীরে ধীরে এগোই। আমরা ধীরে ধীরে যখন এগিয়ে এলাম, এবারে আমার খুব পরিচিত যে আমার এক সময় এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছে দিত, আর সেই সুভাষিস আমার কাছে রয়েছে। খুব সহজ সরল ছেলে, এক সময় এই কাগজই এলাকায় এলাকায় পৌঁছে দিত। সুভাষিস, আজকে হয়তো আমরা কাগজ বের করতে পারিনি, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা, তো যে কাগজগুলো বেরোবে বা যেগুলো বেরিয়েছিল সেগুলো এলাকায় কেমন প্রভাব পড়ত? প্রচুর চাহিদা, এখনো পর্যন্ত মানুষ মানে খুঁজছে। হ্যাঁ, কৃষি শিল্প সমাচার, গ্রামীণ সমাচার খুঁজছে, এবং মানুষ এখনো গ্রামীণ কৃষি শিল্প, হ্যাঁ, গ্রামীণ কৃষি শিল্প সমাচার এখনো পর্যন্ত মানুষ চাইছে। এবং আমার সঙ্গে দেখা হলে, হ্যাঁ, আমি তো পেপার বিক্রি করি, আমাকে বলে সাংবাদিক, বলো কী খবর আছে। কিন্তু আমি এই বাড়ির কাজের জন্য আমি আর বেরোতে পারিনি, কিন্তু প্রচুর বিক্রি হয়। হ্যাঁ, এটা মানুষজন প্রচুর নেয়, সাগর, কাকদ্বীপ, নামখানা, পাথর, সব জায়গার মানুষ এখনও পর্যন্ত মোটামুটি, আমি পেপার না থাকলেও মোটামুটি এখনও বলে সেই পেপার কোথায়। আর আমাদের পেপারটা প্রচুর বিক্রি হয়, এই জন্য বড় পেপারের সঙ্গে মানে যারা বিক্রি করে
তারা আমাকে বলে তুমি এখানে বিক্রি করো না, তুমি একটু বাইরে বিক্রি করো। এত চাহিদা মানুষের। প্রবীর চক্রবর্তী এই কাগজ তৈরি করেছিল। হ্যাঁ, আমাদের গুরুদেব পবিদা এই সংবাদ পত্রিকাগুলো লিখতেন। তার সঙ্গে আমাদের সম্পাদক ব্রজবিনোদ জানা মহাশয়, উনিও মানে যিনি আমার ক্যামেরা করছেন, ইনি মানে আমার মানে গুরুদেব এনারা। যাই হোক, সুভাষিসের সঙ্গে কথা বললাম, সুভাষিসের বাড়িতে আজকে আমরা পৌঁছে গেছিলাম, আর সুভাষিসের বাড়িতে এসে ওকে আমরা তুললাম। ও খেতে বসেছিল, কিন্তু আমরা তুললাম এই কারণে, সুভাষিস আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা প্রচুর বিক্রি করেছেন গ্রামে গঞ্জে শহরে। ভুলতে পারিনি এখনো পর্যন্ত আমার এই পেপারটা এখনো পর্যন্ত, যেমন আমার গুরুদেবের যে লেখাগুলো, জল তোরে দিয়ে আসি সাগর জলে, কোন সালে কত নৌকা ডুবেছে, মা অভয় লঞ্চ থেকে আরম্ভ করে সাগর সম্রাট থেকে আরম্ভ করে যে লঞ্চগুলো ডুবেছে তার একের পর এক খবর দেওয়া ছিল। হ্যাঁ, এছাড়া রাধানগরে যে ঘটনাগুলো ঘটেছিল, সম্পত্তির লোভে ভাইকে খুন করলো, ভাই আর বাবাকে খুন করলো তার মেজো ভাই, হ্যাঁ এগুলো, তারপরে কাকিমার সঙ্গে বৌমার যে মারামারি, এইসব ঘটনাগুলো যে লেখা ছিল, এগুলো মানুষ পড়তো, গ্রামের মানুষ পড়তো। তারা পোলের নিচে কার সন্তান, হ্যাঁ পোলের নিচে যে মৃতদেহ পাওয়া গেল, যে এই যে কাকদ্বীপ থানা আবিষ্কার করেছে যে কিভাবে এই মৃতদেহটা, এবং সে আসামিকে ধরেছে, এবং কিভাবে মৃতদেহটা ঘটেছে সেই ঘটনাটা আসামি বলেছিল ওসি সাহেব সুদীপ্তবাবুকে, আমাদের কাকদ্বীপ থানা ওসি। সুভাষিস, আমার নাম সুভাষিস। হ্যাঁ, তবে এখনও পর্যন্ত আমি পেপারকে ভুলতে পারিনি। তো পেপার এত বেটার, এবং মানুষের সঙ্গে আমার খুব বন্ধুত্ব, এবং সমস্ত অফিসার মহল খুব পরিচয় ছিল, এবং মন্ত্রী CM জাটুয়া যে আমাদের যে ছিল, ওনার হাতেও আমি পেপার তুলে দিয়েছি, এবং যত মন্ত্রী যদি আসে আমি তুলে দিই। শুভেন্দু অধিকারী গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা চাইল, হ্যাঁ ওনার হাতেও আমি গ্রামীণ কৃষি শিল্প সমাচার তুলে দিয়েছিলাম। তারপরে আমাদের তো এখানে বিধায়ক মন্টুরাম পাখিরা, মানে আমাদের মন্টুদা, ওনার হাতেও আমি প্রায় পেপার বেরোলেই ওনার হাতে দিয়ে আসি। হ্যাঁ, তো যাই হোক, আমরা সুভাষিসের বাড়িতে এলাম, সুভাষিসের সঙ্গে কথা বললাম, সুভাষিস খেতে বসেছিল, সুভাষিসকে খুব ডিস্টার্ব করলাম আমরা। না, আমরা বলছি সুভাষিস তুমি আবার গিয়ে খেতে বসো। তবে এই বাড়ি আমি তো ভুলতে পারিনি, এই বাড়িতে আসা এই কারণে, সুভাষিসের সঙ্গে আমাদের দীর্ঘদিন যোগাযোগ হচ্ছিল না, তো আমরা যোগাযোগ করে আজকের ওর সঙ্গে একটু কথা বললাম, আমরাও শান্তি পেলাম। এক সময় ও আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় পৌঁছে যেত এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা। আজ আমরা ভুলতে পারি না। আজ আমরা ইউটিউব করেছি, ফেসবুক করেছি, কিন্তু সুভাষিস আমাদের সঙ্গে রয়েছে। আগামী দিনে সুভাষিস এখনো সুভাষিস আমাদের সঙ্গে রয়েছে, আমি এখনো সবার সঙ্গে আছি। তবে এখনো পর্যন্ত আমি বেরোলে আমাকে বলে যে তোমার সেই গ্রামীণ পেপারটা কই, আর আমি ছাড়া ওই পেপারটা কিন্তু মার্কেটে নেই। তো যাই হোক, সুভাষিসের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। এবারে আমরা সুভাষিসের বাড়ি থেকে ধীরে ধীরে বেরোবো। এই যে দুর্গম পথ আমরা অতিক্রম করে এসে আজকে গিয়েছিলাম শুশনি খাল, শুশনিয়া নদী, শুশনি নদী, এবং যেখানে চুনকুড়ি নদী, সেগুলো আমরা দেখি, যেমন ছিলাম গ্রামের পরিবেশ দেখিয়েছিলাম। আর সুভাষিস যে দীর্ঘদিন ঘরে বাড়িতে বসে এখন বাড়ির কাজ করছে, তবে আবার আগামী দিনে চাইবো এই খবরের কাগজ প্রত্যন্ত গ্রামে গঞ্জে যেন আবার পৌঁছে যায়। সুভাষিস আমাদের সঙ্গে আছো তো? হ্যাঁ, আমি আছি সবসময়। এখনো পর্যন্ত আমি পেপারের মানে কথা ভুলতে পারিনি। তো পেপারটাই ছিল আমার সাহস এবং আমার বুদ্ধি পরিচয়। ধীরে ধীরে বেরোবো, সুভাষিসের সঙ্গে কথা হলো, এবারে বেরোবো। সুভাষিসের বাড়িতে এলাম। সুভাষিস সত্যি বলছি কি, ও খেতে বসছিল, দেখাই আপনাদেরকে, দেখুন আপনাদের দেখাই, ও খেতে বসছিল, আমরা সেখান থেকে ওকে তুলেছি, ওর খাওয়ার দাওয়ার ফেলে ও আমাদের সঙ্গে উঠেছে। সুভাষিস তুমি খেয়ে নাও। হ্যাঁ, যাক, এই যে সুভাষিসের বাড়িতে আমরা চলে এলাম, খেতে বসছিল সেই ছবি, আর সুভাষিসের সঙ্গে কথা হলো তার বাড়িতে। সুভাষিস খুব ভালো ছেলে, যে দীর্ঘ সময় আমাদের সঙ্গে সঙ্গ দিতেন এবং গ্রামেগঞ্জে পৌঁছে দিতেন আমাদের খবরের কাগজ। আর সেই খবরের কাগজ আজও মানুষ খোঁজ করে, কোথায় সেই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা। তবে সুভাষিসের কাছে আপনারাই বুঝতে পারলেন যে কাগজ নিয়ে গ্রামেগঞ্জে চলে যেত, সেই এতক্ষণ কথা হলো। এবারে আমরা ধীরে ধীরে, আমাকে বহু এডিটর কাগজ দেওয়ার জন্য করে, আমাদের যে পেপারটা এত হাই নিউজ বা যেমন উষ্ণায়নের ফলে সারা পৃথিবী একদিন ডুবে যাবে, যে অরণ্য, যে ম্যানগ্রোভ অরণ্যগুলো নষ্ট হচ্ছে, এরপরে উষ্ণায়ন বাড়বে, সেই বাড়ার সঙ্গে সঙ্গে বরফ গলবে, জল বাড়বে, জলস্তর এত উঁচু হবে যেখানে মানুষ আর থাকবে না। এখানে আমরা সুন্দরবন তলিয়ে যাবে একদিন, আমার গুরুর লেখা ছিল। হ্যাঁ, তো যাই হোক, এই যে সুভাষিস এখনো বুঝতে পেরেছে যেখানে আমরা এই লেখাগুলো মানুষের কাছে তুলে ধরতাম, মানুষের কাছে পৌঁছে দিতাম। এবারে সুভাষিসের বাড়ি থেকে আমরা ধীরে ধীরে বেরোচ্ছি। বেরোতে বেরোতে গ্রামীণ পরিবেশটা, অর্থাৎ সুভাষিস কিন্তু একটু চাষ নিয়ে ব্যস্ত থাকে, ও চাষ করার জন্য খুব ব্যস্ত থাকে, একাই 20 বিঘে জায়গা চাষ, দেখেছেন, বুঝতেই পারছেন। ও একেবারে পরিশ্রম যাকে বলে, পরিশ্রমের সঙ্গে দিন কাটায়, পরিশ্রমের সঙ্গে ও থাকে। এবং এই সুভাষিসের বাড়ি আমরা এলাম, তার বাড়ি
এসে আমরা খুব আনন্দ পেলাম, কারণ শুভাশিসকে আমরা দীর্ঘদিন মিস করছিলাম, যে খবরের কাগজগুলি আবার যদি সেই এখনো গ্রামে পাবলিক ভুলতে পারে না আমাকে, এখনো পাবলিক আমাকে ভুলতে পারেনি। এখনো আমি যদি পারি বলো কি খবর আছে, শুধু আমি ওই কাজের জন্য ঢুকেছি, কিন্তু খুব ভালোবাসে মানুষ এখনো পর্যন্ত। সাগর কাকদিন আমাকে পাথর আমাকে বলে তোমাকে কোথায় দেখেছি, যারা দূরের যে তারা বলে যে তোমাকে কোথায় দেখেছি, যেন কোথায় চেনা চেনা মতো লাগছে। এখনও যে রাস্তার পাশ দিয়ে যদি কেউ যদি যায়, আমি কিন্তু চিনি না, কিন্তু আমাকে সবাই চিনে। হ্যাঁ, আর আমার খবর নিউজ আমি হাইলাইট করে বলতাম। আর যাই হোক, এই যে শুভাশিসের সঙ্গে দীর্ঘ সময় কথা হলো, আর এবার আমরা কিন্তু এই রাস্তা দিয়ে ধীরে ধীরে পৌঁছে যাব বাড়ির দিকে। আর শুভাশিসের বাড়ি দেখালাম, শুভাশিসের সঙ্গে কথা বললাম। আর আজকের এই যে কন্টেন্টটা যেটা ছিল সেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা পৌঁছে যাব সেই শুশনি নদী, আর যেখানে চুনগিড়ি নদী, সব নদীর কাছে পৌঁছে গেলাম। যে শুশনিয়া নদী, অর্থাৎ শুশনি নদী আমরা বলেছি, কিন্তু শুশনিয়া নদী। যাই হোক, একই নাম। আর ভৌগোলিক মানচিত্রে সুন্দর প্রচুর যেহেতু নদী রয়েছে, আর সেই নদীগুলোর নাম হঠাৎ করে যেখানে গুগল দেখে আমাদের বলতে হয়, তবুও আমরা ম্যাপ খুলে দেখি কোন নদী, কতগুলি নদী, সেই নদীগুলোর নাম আমরা কিছুটা হলেও মনে রাখি, তারপরে আপনাদের কাছে তুলে ধরি। আর এই গ্রাম্য পরিবেশ সব মিলিয়ে আজকের দিনটা এইভাবেই আমরা তুলে ধরলাম। সবাই আমাদের সঙ্গে থাকবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সমস্ত ভিডিও দেখার জন্য। বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যেতে যেতে হঠাৎ উকিলে বাজারে একটা পেয়ারা দোকানে চলে এলাম। আর এই পেয়ারা দোকানদার নাকি ভালো করে পেয়ারা মাখিয়ে দেয়। তবে কেমন মাখায়, আর এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, শুধু এই পেয়ারা মাখাটা নাকি খেতে ভালো লাগে। তবে আমরা তো বিভিন্ন জায়গায় চলে যাই আর বিভিন্ন খবর আপনাদের দেখাই। এই পেয়ারা মাখাটা আজকে কিন্তু আপনাদের দেখাবো। ও ব্যাপক পেয়ারা মাখাচ্ছে, এই ধরনের মাখাচ্ছে। আমি যে একটা টুকরো পেয়ারা মুখে দিয়েছি, আর এই টুকরো পেয়ারাটা মুখে দিয়ে খেতে ভালো লাগলো। তবে ও বানাচ্ছে, ওর জন্য আমি পয়সাটা হাতে রেখেছি, ওকে দিয়ে দেবো। দিয়ে এবারে গাড়ি ধরে আমাদের গন্তব্যস্থল বাড়ি যাওয়া। তবে এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু পেয়ারা খাবে। পেয়ারাটা কেমন লাগে? খুব সুন্দর পেয়ারা বানায়। তো যাওয়ার পথে যেমন আমরা বেরিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে আমরা বাড়ি যাওয়ার পথে বেশ কিছু ছবি দেখাবো, যে ছবিগুলো আপনাদের ভালো লাগবে। কারণ এই দোকানদারটাকে একটু দেখাই। এই যে দোকানদারটা দেখেছেন, এই যে এই দোকানদার এই যে কাটছে পেয়ারা, আমরা এগুলোকে মাখিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু অনেক বৌমারা রয়েছে, তারা এই জায়গাটায় হাই মাসি মুচকুচকে হাসছে পেয়ারা মাখাটা এবার কিন্তু কেমন করে ওটাই দেখার। তবে যাই হোক, আমাকে একটা পেয়ারা মাখা দিয়েছে, দেখেছেন এই যে। আর এটা আমি খেতে খেতে চলে যাব, আর দেখি কেমন হয় আজকের এর পেয়ারা মাখা আর আমড়া মাখা। এটা নিশ্চয়ই আপনাদের না খেলে ভালো লাগবে না। এটা উকিলে বাজার, আর উকিলে বাজারেই এই পেয়ারা মাখা আমড়া মাখাটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। ও মাখাচ্ছে, একটু দেখাই আপনাদেরকে। এই মাখাচ্ছে, এটা মাখানো হচ্ছে, এটা দেখালাম। তবে এটা গন্ধ, খুব ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, মানে খেতে মনে হয় খুব ভালোই লাগবে। তো যাই হোক, আমরা যাওয়ার পথে এই ছবিগুলোই তুলে ধরি। তবে গ্রামের যে সমস্ত ছবি তুলে ধরেছি সেগুলো আজকের আপনারা দেখবেন কিন্তু।